এই যে আমার শক্তবতী, এবার তো মনটা একটু নরম করো। তোমাকে আজকে আমি চাঁদ দেখাবো, দেখবে চাঁদ আমার। ইস, আপনার মুখে কিছু আটকায় না? লজ্জা লাগে না? বউয়ের কাছে লজ্জা পাইতে গেলে লোকে আমাকে কাপুরুষ বলবে। আজকে নির্লজ্জ হয়ে জোরে জোরে বিড়াল না মারলে মানুষ আমাকে কাপুরুষ বলে সম্বোধন করবে। এত জোরে শব্দ হবে, বাইরে থেকে সবাই থাক না বলে। বিয়ের আগে তো জানতাম না আপনি এমন নির্লজ্জ। ইস। নির্লজ্জ দেখছো কি দেখবা দেখবা বলে আমি তানিশের মুখের সাথে আমার ঠোঁটটা লাগিয়ে দেই, পাগলের মতো ওকে কিস করতে লাগি। এত মনোযোগ দিয়ে কি দেখেন? আস্তে আস্তে, মাঝখান থেকে দেখলে মজা নেই। চলেন একেবারে প্রথম থেকেই ঘুরিয়ে আনি। ফ্ল্যাশব্যাক। বাবার অসুস্থতায় সব কিছু সামলাতে হচ্ছে তানিশাকে, ও আপনাদের বলা হয়নি এই গল্পের নায়িকা তানিশা, যে শহরের বড় বিজনেসম্যানের মেয়ে। বাবার অসুস্থতায় সে অফিসে নতুন জয়েন করেছে। এখন থেকে অফিস তানিশাই দেখাশোনা করবে। অফিসের পরিবেশ কখনোই সহজ ছিল না, এবং তানিশার জন্য তা আরও কঠিন ছিল। তিনি আর তার কাজে একেবারে মনোযোগী ছিলেন, প্রতিটি দায়িত্ব নিখুঁতভাবে পালন করতেন। আর এই গল্পের নায়ক আদিত্য, যে খুবই দুষ্ট আর মজার। তবে আদিত্য, যার মনোভাব ছিল বেশ হালকা এবং কখনো কখনো একটু মজার। তার উপস্থিতি যেন তানিশার কাজের মাঝে এক ধরনের তাজা বাতাসের মতো প্রবাহিত হতো। তানিশা অবচেতনভাবে বুঝতে শুরু করেছিলেন আদিত্যের হাস্যরস ও সহজ মনোভাব তাকে একটু ভিন্নভাবে ভাবতে শেখাচ্ছিল। আদিত্য, তুমি জানো না তোমার এই মজা কখনো কখনো আমাকে বিরক্ত করে। মনে হয় ম্যাডাম আপনি যদি একটু হালকা মেজাজে আসেন তবে কাজও সহজ হবে। আজ কেমন আছেন? আজও ঠিক আছি, তবে আমাকে আমার কাজ করতে দাও। ঠিক আছে, তবে মনে রাখবেন আপনার কাজের প্রতি একান্ত মনোযোগ আমাদের সফলতা এনে দিতে সাহায্য করবে। আমি আপনাকে সাহায্য করতে প্রস্তুত আছি। তুমি কখনোই সোজা কথা বলো না, সবসময় মজা করো। কিন্তু জানি তুমি যদি একটু গম্ভীর হও তবে অনেক ভালো হবে। এটা কি আপনাকে বিরক্ত করছে ম্যাডাম? না আদিত্য, তবে কখনো কখনো মনে হয় আমি আপনাকে ঠিকভাবে বুঝতে পারি না। আপনি তো একেবারে ভিন্ন ধরনের মানুষ। আপনার মতো কেউ কি এই কঠিন পরিবেশে থাকতে পারে? ম্যাডাম আমি জানি না, তবে আপনার মতো কঠোর মনোভাবের মানুষকে একটু হালকা হতে হবে। যদি একটু বদলাতে পারেন তাহলে সবকিছু নতুনভাবে দেখার সুযোগ পাবেন। ঠিক আছে, তবে এক কাজ করি। তুমি আদিত্য আর আমি তানিশা, একে অপরকে বুঝতে চেষ্টা করলেই হবে। এইভাবে তানিশা তার কঠোর চেহারা কিছুটা ভেঙে একটু নমনীয় হতে শুরু করেছিল, আর আদিত্য ধীরে ধীরে তাকে বুঝতে শিখেছিল। একদিন অফিসে এক নতুন প্রজেক্ট আসলো, যার কাজ ছিল অত্যন্ত জটিল এবং সময় সাপেক্ষ। তানিশা কাজটি একা হাতে করার সিদ্ধান্ত নিলেন, কিন্তু তার ওপর চাপ অনেক বেড়ে গেল। আদিত্য, যিনি মাঝে মাঝে তাকে সাহায্য করতে চাইতেন, এবারে কিছুটা সিরিয়াস হয়ে তার পাশে দাঁড়ালেন। এই কাজগুলো আর শেষ হতে চায় না। ম্যাডাম আপনি একটু বিশ্রাম নিন, আমি এই কাজের কিছু অংশ হাতে নিয়ে নেব। না, এটা আমার দায়িত্ব, আমি নিজেই করতে পারবো। অবশ্যই, কিন্তু আপনি একা সবকিছু করতে পারবেন না। একটু সাহায্য নিলে কাজ আরো দ্রুত হবে। তুমি কি জানো আদিত্য, আমি জানি না তোমার সাথে কাজ করা ভালো নাকি খারাপ, কিন্তু সত্যি বলতে তোমার সাহায্যটা বেশ কাজে লাগছে। এটাই তো আমার উদ্দেশ্য ম্যাডাম। তানিশা অবশেষে একটু ক্লান্ত হয়ে তার ডেস্কে মাথা রেখেছিল। আদিত্যের সাহায্যে কাজটা অনেক সহজ হয়ে গিয়েছিল। তার মধ্যে এক অদ্ভুত প্রশান্তি অনুভূত হচ্ছিল। এক মুহূর্তে তিনি বুঝতে পারলেন আদিত্য শুধু কাজের অংশীদার নয়, বরং তার জীবনেরও এক গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠতে পারে। তবে তানিশা জানতেন যে তার নিজের পেশাদারিত্বের সাথে একে অন্যকে বুঝে চলা অনেক গুরুত্বপূর্ণ। তাই সে নিজেকে নিয়ে চিন্তা করছিল, এই সম্পর্ক কি তার কর্মজীবনের জন্য ভালো হবে। আপনি জানেন আমি কখনোই কাউকে চাপ দেব না, কিন্তু যদি একদিন মনে করেন এই সম্পর্কটা অন্যদিকে যেতে পারে, আমি সেই মুহূর্তে প্রস্তুত। তুমি যে শুধু একজন সহকর্মী নও তা এখন বুঝতে পারছি আদিত্য, তবে আমি এখনো পুরোপুরি প্রস্তুত না। তবে এই অদ্ভুত পরিবর্তন এবং অনুভূতি তানিশাকে নতুন এক পৃথিবী দেখাচ্ছিল। তাদের মধ্যে এক ধরনের অনুভূতি আর সম্পর্কের সূচনা হতে চলেছিল,
যদিও তানিশা তাকে পুরোপুরি গ্রহণ করতে প্রস্তুত ছিল না। আদিত্য তাতে কোনো অসুবিধা অনুভব করছিল না। তারা জানতো একে অপরের প্রতি যত বেশি পরিষ্কার অনুভূতি হবে ততই সম্পর্কের ভিত শক্ত হবে। তবে এই প্রক্রিয়া ছিল ধীরে ধীরে। প্রতিটা মুহূর্তেই তাদের আরও ভালোভাবে একে অপরকে। অফিসের কর্মব্যস্ততা আরও বেড়ে গেছে, আর তানিশা নিজের দায়িত্ব নিয়ে খুব সিরিয়াস। তার একাগ্রতা আর কঠোর মনোভাব সবাইকে সযত্নে রেখেছিল। কিন্তু আদিত্যের মাঝে এমন কিছু ছিল যা তাকে আরও মানবিক এবং সহানুভূতিশীল করে তুলছিল। একদিকে তানিশার দৃঢ়তা এবং দায়িত্ববোধ ছিল অপরিবর্তিত, তবে তার ভেতরে একটি নরম স্নেহময় দিকও ছিল, যা আদিত্য তার সাথে কাজ করতে করতেই ধীরে ধীরে দেখতে পেতে শুরু করেছিল। একদিন অফিসের এক জরুরি প্রজেক্টের সময় তানিশা এবং আদিত্যকে একসাথে কাজ করতে হলো। তানিশা জানতো প্রজেক্টটি একত্রে শেষ করতে হলে অনেক কিছু সঠিকভাবেই করতে হবে, আর তার চাপের মাঝে কেউ যদি একটু হালকা হাত চায় তবে তার কাছে সেই সুযোগ ছিল না। আদিত্য, তোমার যদি কোনো কাজ থাকে তবে তুমি যেতে পারো, আমি এগুলো শেষ করতে চাই। তুমি কিছু বোঝো না আদিত্য, এসব আমার জন্য গুরুত্বপূর্ণ, আমি একা করতে চাই। এতদিনের সহকর্মী আর বন্ধু হিসেবে আদিত্য বুঝতে পারছিল যে তানিশার মধ্যে কিছু পরিবর্তন এসেছে। তানিশা জানতো যদি তাকে একা সব কিছু করার সুযোগ দেওয়া হয় তবে সেটা ভালো হবে, কিন্তু সে কখনোই তার শারীরিক এবং মানসিক সীমাবদ্ধতাগুলো অস্বীকার করতে পারে না। অফিসে নতুন একজন সহকর্মী যোগ দেয়, রাহুল নামক এক তরুণ প্রকৌশলী। রাহুলের মধ্যে এক ধরনের সহজাত প্রতিভা ছিল, আর তার মনোভাব ছিল অনেকটা আদিত্যের মতো, খোলামেলা, মজাদার এবং মাঝে মাঝে একটু দুষ্টুমিও করত। রাহুলের আগমনে অফিসের পরিবেশ কিছুটা বদলে যায় এবং তানিশার মনোভাবও কিছুটা শিথিল হতে থাকে। তানিশা ম্যাডাম, আপনি কি জানেন আপনার সাথে কাজ করার পরে আমি শিখেছি কিভাবে কাজের মধ্যে একটু হাস্যরও যোগ করা যায়। তুমি জানো না, রাহুল, কখনো কখনো হাস্যরসের চেয়ে কঠোর মনোভাবই বেশি দরকার। তবে মাঝে মাঝে একটু মজা না করলে কি জীবন চলবে? ঠিক বলেছ, কিন্তু আমি জানি না এটা এটা কতটা কাজের জন্য উপকারী। তানিশার চোখে কিছুটা অস্বস্তি ছিল, তবে রাহুলের কথা শুনে কিছুটা নরম হতে শুরু করেছিল। অফিসে নতুন পরিস্থিতি তৈরি হচ্ছিল এবং তানিশার জীবনে এক নতুন অধ্যায় শুরু হচ্ছিল। যখন তানিশার সহকর্মী রাহুলের উপস্থিতি পুরো অফিসের পরিবেশ পাল্টে দিয়েছিল, তানিশার সেই কঠোর মনোভাব যা সে সবসময় ধরে রাখত কিছুটা নরম হতে শুরু করেছিল। তার মধ্যে আরও একটা দিক ফুটে উঠেছিল, একটি মানবিকতা যেটি আদিত্যের প্রতি তার অনুভূতিকে কিছুটা পরিবর্তন করছিল। তুমি জানো রাহুল, কখনো কখনো মনে হয় আমাদের মাঝে কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে, কিন্তু কাজের মাঝেই কিছুটা আনন্দ খুঁজে পাওয়া উচিত। ঠিক বলেছেন ম্যাডাম, কিন্তু কখনো কখনো আমাদের মাঝে যেটা প্রয়োজন তা হলো একে অপরকে বুঝে চলা। আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি থাকে, কিন্তু সেগুলো মিটিয়ে নেওয়া উচিত। আর কিছুদিন পরেই আপনি বুঝবেন যেভাবে আমাদের মাঝে কাজ চলে তাতে আমরা সবাই একে অপরকে সাহায্য করলে সব কিছু অনেক ভালো হবে। এখন তানিশার মনোভাব আগের চেয়ে অনেক বেশি নমনীয় হয়ে উঠেছিল। এই পরিবর্তনও তার কাছে বড় চ্যালেঞ্জ ছিল, কিন্তু সে জানতো তাকে এই পরিবর্তনের জন্য প্রস্তুত হতে হবে। অফিসে একটি নতুন প্রকল্পে যোগ দেওয়ার জন্য একজন নতুন ম্যানেজার এসেছিলেন। তার নাম দীপিকা, আর তিনি একজন অত্যন্ত সৃজনশীল এবং উদ্যমী মানুষ। দীপিকার ব্যক্তিত্ব ছিল একটু আলাদা। তিনি তানিশার মতোই খুব পেশাদার, তবে তার মধ্যে ছিল একটু মিশ্রিত দুষ্টুমি এবং একেবারে বাস্তববাদী মনোভাব। তানিশা, তুমি জানো না তোমার মতো কঠিন মনোভাব নিয়ে কাজ করা বেশ কঠিন, তবে আমি চাই তোমার সাথে কাজ করতে। তোমার কাছ থেকে কিছু শিখতে পারবো। কিন্তু দীপিকা, আমি সবসময় কঠোর হয়েছি, কারণ এই কাজটা অনেক গুরুত্বপূর্ণ। আমি জানি, কিন্তু মাঝে মাঝে আমাদের একটু নির্ভর হতে হয়। কাজের মাঝে একটু মজা থাকলে আর ভালো ফলাফল পাওয়া যায়। শুরুতে আমি বিশ্বাস করতাম যে কঠোরতা এবং দায়িত্ববোধ সবচেয়ে বড় কথা, কিন্তু এখন কিছুটা পরিবর্তন আসছে। দীপিকার ভূমিকা। দীপিকা তানিশার মধ্যে একটি নতুন দিক উন্মোচন করতে শুরু করেছিল। দীপিকার সাথে কাজ করতে করতে তানিশা বুঝতে পারছিল যে শুধু কঠোরতার মধ্য দিয়ে কিছু নেই, মাঝে মাঝে একটু শিথিলতা, একটু হাস্যরস বা মন খুলে কাজ করার মনোভাবও গুরুত্বপূর্ণ হতে পারে। তানিশার জীবনে অনেক পরিবর্তন আসছিল,
তার মধ্যে এক ধরনের নরমতা ফুটে উঠছিল, যা তাকে তার সহকর্মীদের কাছে আরও বেশি মানবিক করে তুলেছিল। দীপিকা, রাহুল এবং আদিত্য, এই তিনজনের প্রভাব ছিল তানিশার উপর। আর ঠিক এই সময় তার মনে আসা প্রশ্নটি উকি দিল, এটা কি আসলেই তার পরিবর্তন, নাকি এই পরিবর্তন তাকে আরও এক ধাপে নিয়ে যাবে, যেখানে সে সত্যি সত্যি নিজের গভীর অনুভূতিগুলো বুঝতে পারবে। রাহুল, তোমরা ঠিক বলেছ। আমি জানি আগে কাজের ক্ষেত্রে কঠোর ছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে যেন কিছু একটা বদলাতে শুরু করেছে। তুমি যদি এই পরিবর্তনটা নিজের কাছে মেনে নিতে পারো তাহলে জীবনে অনেক কিছু বদলে যাবে তানিশা। তুমি তো আমাদের অফিসের শক্তিশালী স্তম্ভ। তুমি যদি একটু শিথিল হতে পারো তবেই আমরা সবাই একে অপরকে সাপোর্ট দিতে পারবো। আমি জানি রাহুল, কিন্তু এই পরিবর্তনটা এত সহজ নয়। তানিশা, আমি জানি তুমি এই প্রকল্প ভালো করেই পারবে। তোমার কাজ গুণগত মান অনেক ভালো, কিন্তু একে একটু আরো সৃজনশীলভাবে ভাবো। আমরা একে অপরের সহায়তা করতে পারি। তুমি কি মনে করো আমি সত্যি এই প্রকল্পে সফল হব? তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখতে পারো এবং যদি আমাদের সমর্থন নিতে পারো তাহলে তুমি সবকিছুই করতে পারবে। আমি বিশ্বাস করি তোমার মধ্যে প্রচুর সম্ভাবনা আছে। ধন্যবাদ দীপিকা। আমি জানি কিছু বিষয়কে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে হবে, আর আমি চেষ্টা করব। তানিশা এখন নিজেকে একটু বেশি মুক্ত মনে করছিল। তার মধ্যে কিছু নতুন পরিবর্তন আসছিল, তবে সে জানতো যে একে একে সবকিছু করতে হবে। একদিন কাজের মাঝখানে আদিত্য তার ডেস্কে এসে দাঁড়ায়। তানিশা মেজাজে একটু পরিবর্তন দেখছিল, কিন্তু আদিত্য বুঝতে পারছিল যে কিছু একটা ঘটতে চলেছে। তুমি কি জানো ম্যাডাম, তোমার মধ্যে কিছু একটা পরিবর্তন এসেছে। তুমি এত কঠিন ছিলে, এখন একটু হালকা লাগছো। হ্যাঁ, আমি কিছুটা বদলাতে শিখেছি। তুমি কি মনে করো এটা ভালো? তোমার মধ্যে যে পরিবর্তন এসেছে সেটা অনেক ভালো। তুমি যদি এভাবে বদলাতে পারো তবে সবার সাথে সম্পর্ক আরও ভালো হবে। কখনো কখনো জীবন আমাদের কিছু নতুন পথ দেখায়। আমি মনে করি এই পথটা আমাকে সত্যিই সামনে এগিয়ে নিয়ে যাবে। এভাবেই তানিশা তার পরিবর্তনের পথে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছিল। দীপিকা, রাহুল এবং আদিত্য, এই তিনজনের প্রভাব তাকে আরও স্বতন্ত্র ও মানুষের মতো মনে করতে সাহায্য করেছিল। তানিশা জানতো এই পরিবর্তন তাকে কেবল নিজের জন্যই নয়, বরং তার চারপাশে সকলের জন্য ভালো। তানিশার বাবা শ্রীমন্ত ছিলেন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তার দৃঢ় মনোভাব ও কঠোর পরিশ্রমের জন্য সবাই তাকে শ্রদ্ধা করত। অজয় কুমার নিজের জীবনে কখনো কোনো বাধা মানতেন না। তার বিশ্বাস ছিল কঠোর পরিশ্রম ও দৃঢ় নৈতিকতা ছাড়া কিছুই অর্জিত হতে পারে না। তানিশা তার বাবার এই চরিত্র থেকে শিক্ষা নিয়ে বড় হয়েছে এবং তার মাঝে সেই শক্তিশালী ও কঠোর মনোভাব ছিল। তবে সাম্প্রতিক সময়ে তার মধ্যে পরিবর্তন আসার পর তানিশার বাবা এই পরিবর্তনটি খুব খোলামেলাভাবে দেখছিলেন। বাবা, তুমি জানো আমি এখন কিছুটা বদলাচ্ছি, কিছু বিষয় নতুনভাবে ভাবছি। তুমি বদলাচ্ছ তাতে খারাপ কি? তবে আমি চাই তোমার মধ্যে কিছু শক্তি ও দৃঢ়তা থাকুক। তোমার কঠোর পরিশ্রম তো একদিন ফল দেবে। হ্যাঁ বাবা, তবে মাঝে মাঝে মনে হয় কঠোরতা ছাড়াও কিছু ভালো ফলাফল আসতে পারে। অফিসে কিছুটা নমনীয়তা আসলে সবাইকে ভালোভাবে বোঝানো যায়। নমনীয়তা? তোমার মতো একজন কঠোর মেয়ের কাছে এটা কিছুটা অদ্ভুত শোনাচ্ছে, কিন্তু যদি তুমি সত্যি মনে করো এটা তোমার জন্য উপকারী তবে চেষ্টা করো। তবে ভুলে যেও না, তোমার মনোবল কখনো নষ্ট হোক না। আমি জানি বাবা, তুমি যা বলো তা সবসময় সঠিক, তবে আমি একটু অন্যভাবে চেষ্টা করতে চাই। আমি মনে করি জীবনের পথে পরিবর্তন একটা স্বাভাবিক বিষয়। তুমি যদি মনে করো তোমার এই পরিবর্তন তোমার ভালো হবে তবে করো। তবে মনে রেখো, তোমার মতো মেয়ের মধ্যে যে শক্তি আছে সেটা কখনো হারাবে না। ধন্যবাদ বাবা, তোমার সাথে কথা বললে অনেক কিছু পরিষ্কার হয়ে যায়। তোমার প্রতি প্রগতি দেখে আমি গর্বিত। যেমনই হও, তুমি অবশ্যই সেরা। আমি চাই তুমি নিজের পথে চলো, কিন্তু সেই পথে ন্যায় বিচার কখনো ছাড়ো না। শ্রীমন্ত নিজের মেয়ে তানিশাকে এমনভাবে পরামর্শ দিচ্ছিলেন যেন তার বিশ্বাস ও শক্তির প্রতি কিছুটা দৃঢ়তার জায়গা রেখেছিলেন। তানিশা তার বাবার কথা শুনে এবং ভাবনায় আরও গভীরভাবে প্রবেশ করে। তার বাবার জীবনের কঠিন বাস্তবতা তানিশাকে আরও তীক্ষ্ণ দৃষ্টিভঙ্গি দিচ্ছিল। তবে সেই সঙ্গে তার পরিবর্তিত দৃষ্টিকোণ তাকে আরও একটি পথের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল।
তানিশার বাবা জানতেন তানিশা যে পথে হাঁটছে সেই পথটা তার জন্য নতুন হলেও তার শক্তি ও দক্ষতা তাকে সঠিক জায়গায় পৌঁছাবে। তানিশার বন্ধু মায়া ছিল তার বিপরীত। সে ছিল বেশ হাস্যোজ্জ্বল, খোলামেলা এবং সদ সদা আনন্দিত। মায়া কখনোই জীবনের কঠিনতার দিকে মনোযোগ দিত না। তার কাছে জীবন ছিল সহজ এবং মজাদার। তানিশার সাথে তার বন্ধুত্ব একদমই পলাইট এবং সোজাসাপটা ছিল না। মায়া জানতো তানিশা বেশ কঠোর এবং কর্মনিষ্ঠ, তবে কখনো কখনো সে অনুভব করত মায়া, আমি ভাবছি কিছু পরিবর্তন আনবো, তবে জানি না সেটা সঠিক হবে কিনা। তুমি আবার কি চিন্তা করছো? তুমি তো কখনো ভয় পাও না। হ্যাঁ, তুমি যদি কিছু পরিবর্তন আনতে চাও তবে আমি তোমার সাথে আছি। তবে মনে রেখো, জীবনটা কঠিন এবং একদম হালকা নয়। ঠিক বলেছ, তবে কখনো কখনো মনে হয় আমি যদি একটু সহজ হতে পারতাম তাহলে হয়তো অফিসের পরিবেশটা আরো ভালো হতে পারতো। সবাই কাজের মাঝে একটু বেশি খোলামেলা হলে ভালো হতো। ও, তুমি যদি সহজ হয়ে যাও আমি তো তোমাকে চিনতেই পারবো না। তবে শুনো তানিশা, তুমি যদি এমন কিছু করতে চাও তবে করো। তবে মনে রেখো, কখনো কখনো একটু মজা করা, কিছুটা হালকা হওয়া আমাদের জীবনের চাপগুলো কমিয়ে দেয়। তুমি যদি একটু বদলাও, আমি নিশ্চিত তোমার ভালো হবে। তুমি কি মনে করো মায়া? আমি অনেক দিন ধরে একইভাবে কাজ করেছি, তবে এখন মনে হচ্ছে হয়তো আমাকে একটু পরিবর্তন আনতে হবে। হ্যাঁ, তুমি তো জানো জীবনে সব কিছু একসাথে চলতে থাকে, কিন্তু নিজের জন্য কিছুটা সময় নেওয়া, হালকা হওয়া, সেটা সবসময় ভালো। কিন্তু আমি জানি তোমার জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্তটাই তুমিই নিতে পারবে। তুমিই জানো তোমার হৃদয়ের কি চায়। তোমার কথা সবসময় আমাকে অন্যভাবে ভাবতে শেখায়। মনে হয় জীবনটাকে একটু সহজ করে দেখা উচিত। ঠিক বলেছ তানিশা, তবে মনে রেখো, জীবনের কঠিন পথটা কখনোই সহজ হয় না। কিন্তু যখন একটু মজা, একটু হাসি থাকে, তখন সেই পথটাও আগের মতো কঠিন লাগে না। তুমি যা করো তোমার ভালো হবে। আমি তো তোমার পাশে আছি। তানিশা মায়ের কথাগুলো মনে মনে বারবার ভাবছিল। মায়া সবসময় জীবনটাকে সহজভাবে দেখতে শেখাতো। সে ভাবল তার বাবার সাথে আলোচনা করা উচিত। তানিশা তার বাবার সাথে সব বিষয় আলোচনা করে, তাই তানিশা আজও তার বাবার সাথে বসে আলোচনা করতেই যাচ্ছিল। কিন্তু তার মনে কিছুটা দ্বিধা ছিল। বাবার মতো কঠোর মনোভাব নিয়ে নিজের সিদ্ধান্তকে গঠন করা সহজ ছিল না। তবে সে জানতো তার বাবা কখনোই তার ভালোর বাইরে কিছু ভাববেন না। সে অনুভব করছিল যে তার বাবা যা শেখান তাতে সে অনেক কিছুই শিখেছে। তবে একে অপরের মাঝে ভারসাম্য রাখা তার জন্য এখন অপরিহার্য। বাবা, আমি আজ একটু আলাদা অনুভব করছি। আমি জানি আপনি সবসময় আমাকে কঠোর হতে বলেছেন, কিন্তু মাঝে মাঝে মনে হয় কিছুটা নমনীয় হলে কাজের পরিবেশ আরো ভালো হয়। তুমি কি বলছো তানিশা? তুমি কি সত্যি মনে করো যে নমনীয়তা কাজের পরিবেশে কোনো ভালো ফল দেবে? হ্যাঁ বাবা, আমি জানি আপনি কঠোর হতে বলেছেন, কিন্তু কখনো কখনো মনে হয় অফিসে কাজ করার সময় যদি একটু মজা থাকে, সবাই আরো ভালোভাবে কাজ করতে পারে। কিছুটা বন্ধুত্বপূর্ণ মনোভাব থাকতে হবে। তুমি কি জানো অফিসে মজা বা বন্ধুত্বপূর্ণ মনোভাব কতটা প্রভাব ফেলতে পারে? হ্যাঁ, আমি জানি, তবে কখনো কখনো কাজের চাপের মধ্যে একটু স্বস্তি পাওয়া যায় যদি সবাই একে অপরকে বুঝতে পারে। আমি বুঝতে পারছি যে কঠোরতা আমাদের সাফল্য এনে দেয়, তবে মাঝে মাঝে কিছুটা নমনীয়তা, একটু হাসি ঠাট্টা, একে অপরকে সহায়তা করা, এই সব কিছু মিলিয়ে ভালো পরিবেশ তৈরি হতে পারে। তুমি ঠিক বলেছো, তবে মনে রাখো কাজের ক্ষেত্রে মনোভাব খুবই গুরুত্বপূর্ণ। কঠোরভাবে কাজ করতে হবে, কিন্তু কিছুটা নমনীয়তা সব ক্ষেত্রেই প্রযোজ্য নয়। বাবা, আমি জানি আপনি সবসময় আমার জন্য ভালো কথা ভাবেন, তবে মাঝে মাঝে আমি বুঝতে পারি কঠোরতা এবং নমনীয়তা মাঝখানে একটা ভারসাম্য থাকা জরুরি। তুমি ঠিক বলছো তানিশা, কখনো কখনো নমনীয়তা প্রয়োজন, তবে সতর্ক থেকেও যেন কর্মের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি না হয়। তুমি জানবে কোন সময় কখন নমনীয় হওয়া উচিত। অফিসে কাজের চাপ বাড়ছিল। তানিশা জানতো এখন আর কোনো ধরনের শিথিলতা চলবে না। তার কাছে অনেক বড় প্রজেক্ট ছিল,
যার জন্য তাকে একা এবং দলগতভাবে অনেক কিছু করতে হতো। আদিত্য তার সহকর্মী এবং বন্ধুর মতো ছিল, কিন্তু এখন সে আর শুধু মজা করার সহকর্মী ছিল না, সে তার প্রফেশনাল জীবনেও গুরুত্ব পাচ্ছিল। তবে এই সময়টায় আদিত্য ও তানিশার মধ্যে তাদের সম্পর্ক নিয়ে কিছু সময়ের জন্য দূরত্ব তৈরি হয়। আদিত্য, তুমি ভালো করেছো আজ, তবে আরও একদম মনোযোগী হতে হবে। আমরা অনেক কিছু শিখতে পারবো এই প্রজেক্ট থেকে। ধন্যবাদ ম্যাডাম, তবে মনে রেখো একে অপরকে বোঝার জন্য আগে কিছুটা সময় নিতে হবে। কাজের পরিপ্রেক্ষিতে আমরা অনেক কিছু একসাথে শিখতে পারি। ঠিক বলেছ, আমি জানি আমাদের একসাথে কাজ করতে হবে, তবে এখন আমার একটা সিদ্ধান্ত নিতে হবে। এটা শেষ করার পর আমাকে আর তোমাকে কিছুটা সময় দিতে হবে, আমাদের নিজেদের জায়গায় থাকতে হবে। আমি বুঝতে পারছি ম্যাডাম, তবে জানো এভাবেই আমাদের একে অপরকে বোঝা ও সহায়তা করার মাধ্যমে প্রজেক্টগুলো এগিয়ে নিয়ে যেতে হবে। এভাবেই তারা নিজেদের ব্যক্তিগত সীমাবদ্ধতা অতিক্রম করে একে অপরকে সহায়তা করতে শুরু করলো। কিন্তু তাদের সম্পর্ক আরও গভীর হওয়ার জন্য সময় প্রয়োজন ছিল। বড় প্রজেক্টে একে অপরের সাথে সম্মিলিতভাবে কাজ করার জন্য তারা প্রস্তুত হচ্ছিল, তবে তাদেরকে সম্পর্কের মধ্যে আরও একটু সময় নেওয়া হয়েছিল, যা তাদের পরস্পরের বিশ্বাস এবং সম্মান তৈরিতে সহায়তা করেছিল। এই সময় তারা একে অপরের প্রতি ভালোবাসার অনুভূতি না উল্লেখিত হলেও তারা নিজেদের মধ্যকার প্রফেশনাল সম্পর্ক ও সহযোগিতার ভিত্তি স্থাপন করেছিল। তানিশা এবং আদিত্য অফিসের পরবর্তী বড় প্রকল্পের জন্য একসাথে কাজ করার সিদ্ধান্ত নিয়েছিল। এটি তাদের সম্পর্কের জন্য একটি মাইলস্টোন হতে পারে। প্রথমে তারা খুবই পেশাদার মনোভাব নিয়ে একে অপরকে সহযোগিতা করেছিল, কিন্তু সময়ের সাথে তারা বুঝতে শুরু করেছিল যে একে অপরের প্রতি কিছু অনুভূতি পরিবর্তন হতে শুরু করেছে। আদিত্য, এই প্রজেক্টটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি জানি তুমি কাজের প্রতি যত্নবান থাকবে, তবে তুমি জানো কিছু বিষয়ে খুব সাবধানে করতে হবে। ম্যাডাম, আমি জানি তুমি আমাকে বিশ্বাস করতে পারো। আমরা একসাথে এটি সফলভাবে শেষ করতে পারবো। তুমি জানো এই প্রজেক্টের যদি কিছু ভুল হয়ে থাকে তার প্রভাব শুধু আমাদের উপরেই নয়, পুরো অফিসের উপরে পড়বে। আমি জানি, এবং আমি তোমাকে নিশ্চিত করতে চাই যে আমি পূর্ণ মনোযোগ সহকারে কাজ করব। একসাথে আমরা এই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে পারবো। সময়ের সাথে আদিত্য এবং তানিশা একে অপরের প্রতি আরও কাছাকাছি আসছিল। তাদের মধ্যে এই প্রকল্পের ফলে আরও অনেক কিছু বদলাতে শুরু করেছিল। তাদের বোঝাপড়া, তাদের সহযোগিতা এবং একে অপরের প্রতি আস্থা। এই সময়টায় তাদের সম্পর্কের মধ্যে অনেক কিছু বদলে যাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু প্রথমে তারা নিজেদের কাজেই মনোযোগ দিতে চাইছিল। আমরা আজ অনেক ভালো কাজ করেছি আদিত্য, কিন্তু মনে হয় এখন কিছুটা বিশ্রাম নেওয়া উচিত। ঠিক বলেছ ম্যাডাম, তবে তোমার সাথে কাজ করতে খুব ভালো লাগে। তবে এটা মনে রাখো আমাদের আরও অনেক কিছু করতে হবে। হ্যাঁ, আমরা একসাথে অনেক কিছু করতে পারি। এই প্রজেক্ট আমাদের জন্য নতুন কিছু আনবে। এভাবেই তাদের সম্পর্কে পরবর্তী স্তর পৌঁছানোর জন্য প্রস্তুত হতে শুরু করলো। তারা একে অপরের পাশে থেকে প্রকল্পটি সফলভাবে শেষ করার দিকে এগোতে লাগলো। তবে তাদের সম্পর্কের পরবর্তী পর্যায়ে হতে আরও কিছু সময় প্রয়োজন ছিল, যেখানে তারা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পারবে। আদিত্য এবং তানিশা তাদের বড় প্রকল্পের জন্য একে অপরের সাথে বেশ ভালোভাবে কাজ করছিল। তবে হঠাৎ করে নতুন একজন প্রজেক্ট ম্যানেজার রাজীব অফিসে যোগ দেন। রাজীব ছিল অত্যন্ত কঠোর এবং নিখুঁত। তার নজর এড়িয়ে কাজ করাটা ছিল কঠিন এবং সে খুবই পেশাদার। আদিত্য এবং তানিশা জানতো রাজীবের উপস্থিতি তাদের জন্য চ্যালেঞ্জ হতে পারে, কিন্তু এটি তাদের আরও দৃঢ় হতে শেখাবে। আমি জানি সবাই এখানে কাজ করছে, তবে আমার আশা হচ্ছে আমরা এই প্রজেক্টে আরও ভালো ফলাফল পাব। আমাদের লক্ষ্য শুধু সময় মতো কাজ শেষ করা নয়, বরং মানসম্পন্ন কাজ করা। ঠিক আছে রাজীব, আমরা সবাই চেষ্টা করব আমাদের সেরাটা দিতে। আমরা জানি রাজীব, তুমি যেভাবে কাজের মান দেখছো তাতে আমরা আরও মনোযোগী হব। তোমরা যদি চাও তবে শুধু কাজের মান না, আমাদের কমিউনিকেশনও খোলামেলা হতে হবে। আমি চাই তোমরা একে অপরকে সাহায্য করো এবং একে অপরের ফিডব্যাক গ্রহণ করো। বেশ, আমরা সবকিছু খোলামেলা রাখবো।
রাজীবের কঠোর মনোভাব এবং তার পেশাদার দৃষ্টিভঙ্গি আদিত্য এবং তানিশার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছিল। তারা বুঝতে পারছিল এই প্রজেক্টে তাদের জন্য শুধু তাদের কাজের ক্ষেত্রেই নয়, সম্পর্কের ক্ষেত্রেও নতুন কিছু শেখাতে সাহায্য করবে। তারা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পারত। তবে রাজীবের কঠিন ব্যবহারের মধ্যে কিছুটা চাপও ছিল। প্রকল্পের কাজের জন্য আদিত্য ও তানিশা একসাথে অনেক সময় কাটাচ্ছিল, কিন্তু রাজীবের নজর খুব তীক্ষ্ণ ছিল এবং তার কাজের প্রতি বিশাল দৃষ্টিভঙ্গি ছিল। আদিত্য এবং তানিশা একে অপরকে সহায়তা করতে গিয়ে বুঝতে পারছিল তাদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হয়ে উঠেছে, কিন্তু রাজীবের কঠিন আচরণের মাঝে তাদের অনেক কিছু শিখতে হবে। আদিত্য, তুমি জানো রাজীবের প্রত্যাশা অনেক বেশি। হ্যাঁ, কিন্তু আমি মনে করি আমাদের আরও ভালো করতে হবে। রাজীবের পরামর্শ আমাদের কাজে দেবে। তুমি ঠিক বলেছো আদিত্য, একে অপরকে বোঝার জন্য আমাদের আরও চেষ্টা করতে হবে। এভাবেই তারা কাজের মাধ্যমে একে অপরকে আরও ভালোভাবে বুঝতে শুরু করেছিল। সোহান প্রকল্প ম্যানেজার। একদিন যখন প্রকল্পের কাজে পুরোদমে এগিয়ে চলছিল, তখন অফিসে নতুন এক প্রকল্প ম্যানেজার সোহান যোগ দেন। সোহান ছিলেন অত্যন্ত নির্ভরযোগ্য, বাস্তববাদী এবং দক্ষ প্রকল্প ম্যানেজার। তার লক্ষ্য ছিল কোনো প্রকার ত্রুটি ছাড়াই প্রকল্পটি সম্পূর্ণ করা। তার কঠোর শৃঙ্খলা এবং প্রতিটি কাজের জন্য নির্দিষ্ট পরিকল্পনা কর্মক্ষেত্রে কিছুটা পরিবর্তন আনবে। প্রথম দিন সোহান তার অফিসে এসে একে অপরকে সবাইকে পরিচিত করালেন। আমি সোহান, এই প্রকল্পের নতুন প্রকল্প ম্যানেজার। আশা করি আমরা একসাথে ভালো কাজ করতে পারবো। যেহেতু আমাদের কাজের পরিধি বড়, তাই আমাকে নিশ্চিত করতে হবে যে সবাই ঠিকঠাকভাবে কাজ করছে। আমরা জানি কাজের মান নিয়ে আপনার প্রত্যাশা অনেক বেশি, তবে আমাদেরও কিছু স্বাধীনতা দেওয়া উচিত। ঠিক বলেছ তানিশা। তবে সোহান যেহেতু নতুন এসেছে, আমরা তাকে তার ভাবনাগুলো জানিয়ে দেই এবং তারপর দেখি কেমন কাজ হয়। আমি জানি আপনারা সবাই দক্ষ, তবে লক্ষ্য রাখুন, আমরা একসাথে কাজ করলে প্রকল্পটি আরও দ্রুত এবং কার্যকারী হবে। প্রতিটি পদক্ষেপে চিন্তা করে নিতে হবে এবং আমি আপনাদের পাশে আছি। সোহানকে নিয়ে শুরুতেই কিছুটা অস্বস্তি তৈরি হলেও আদিত্য এবং তানিশা একে অপরের সাথে কাজের মধ্যে অদৃশ্য এক সহযোগিতা দেখতে পাচ্ছিল। সোহান তার কঠোর মনোভাব এবং দৃষ্টিভঙ্গি দিয়ে তাদের বুঝিয়ে দিচ্ছিল প্রকল্পের কাজে তাদের সম্পর্কের শক্তি তৈরি করতে সাহায্য করবে। একে অপরকে সহায়তা করতে করতে তারা তাদের লক্ষ্যকে আরও কাছাকাছি নিয়ে যেতে শুরু করেছিল। সোহান তার কঠোর মনোভাব, অভিজ্ঞতা এবং প্রজেক্ট ম্যানেজমেন্টের দক্ষতা দিয়ে আদিত্য ও তানিশাকে শিখিয়ে যাচ্ছিল কিভাবে আরও দক্ষভাবে কাজ করা যায়। তার আগ্রহ এবং মনোযোগ তাদের কাজে এক নতুন দৃষ্টিভঙ্গি এনে দিয়েছিল। আদিত্য এবং তানিশা কিছুটা কঠোর হলেও তারা জানতো যে সোহান তাদের কেবল গাইড করতে নয়, নিজেদের ক্ষমতা জানাতে সাহায্য করবে। আপনার পরিকল্পনা খুব ভালো, কিন্তু কখনো কখনো মনে হয় এই কঠোরতার মধ্যে কিছুটা নমনীয়তা আনলে আরও ভালো হতে পারত। এটা ঠিক তানিশা, কিন্তু সোহান যখন কঠোর হতে বলে তখন আমাদের সেটা মেনে চলতে হবে। হ্যাঁ, কিন্তু আমরা কি একে অপরের সাহায্য নিয়ে আরও ভালো কিছু করতে পারি না? নতুন প্রকল্প, 200 কোটি টাকার বৃহৎ প্রজেক্ট। এবার অফিসে আসলো নতুন এক দারুণ সুযোগ। 200 কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প। এর জন্য সবাইকে একযোগভাবে কাজ করতে হবে, কারণ এটি শুধু অফিসের নয়, তাদের ব্যক্তিগত কেরিয়ারের জন্য একটি মাইলফলক হতে পারে। এই প্রকল্পে তানিশা এবং আদিত্যকে আরও বেশি দায়িত্ব দেওয়া হলো এবং সোহানকে প্রধান প্রকল্প ম্যানেজার হিসেবে নিয়োগ করা হলো। তাদের প্রতিদিনের কাজের গতিবিধি এবং পেশাগত সম্পর্ক এক নতুন মোড় নিল। প্রকল্পটি এত বড় ছিল যে সবার মাঝে নতুন করে কিছু চ্যালেঞ্জ তৈরি হতে শুরু করলো। তানিশা এবং আদিত্য আরও একসাথে কাজ করতে শুরু করলো। এটা 200 কোটি টাকার প্রকল্প। আমাদের কাজ বড় এবং আমাদের সবার কাছ থেকে 100% শেয়ার চাই। এটা শুধুমাত্র একটা কাজ নয়, এটি আমাদের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হতে পারে। এটা তো ঠিকই বললেন সোহান, কিন্তু আমাকে একটু হালকা মেজাজে রাখুন, না হলে তো আমার কাজের গতি কমে যাবে। আদিত্য, এটা একটা বড় প্রকল্প, তুমি কি বুঝতে পারছো? এখানে কোনো ফান করার জায়গা না। তানিশা, আদিত্য কখনো কখনো মজা করে, কিন্তু তার মনোভাব ঠিক থাকলে আমরা একসাথে কাজ করতে পারবো। ঠিক আছে সোহান, তবে কাজের চাপ অনেক। আশা করি আমাদের সবাইকে সমানভাবে দায়িত্ব দেওয়া হবে। প্রকল্পের প্রথম কিছুদিন অনেকটা অস্থিরতায় কাটালো। সোহান তার কঠোর মনোভাব দিয়ে দলের সদস্যদের সকল কাজ নিয়ন্ত্রণ করছিল।
আদিত্য একদিকে হাস্যকর মেজাজে থাকলেও প্রকল্পের ব্যাপারে বেশ সিরিয়াস হয়ে উঠেছিল। তানিশা তার দায়িত্বের সাথে পুরোপুরি জড়িত ছিল, কিন্তু তার মাঝে একটু নমরমতা আসছিল, কারণ সে জানতো যে এই প্রকল্পে সকলের মধ্যে সহযোগিতা থাকা দরকার। তবে সোহান একদিন তাদের সকলকে একসাথে মিটিংয়ে ডাকলো। এই প্রকল্পটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ, কিন্তু যদি আমরা একে অপরের পাশে দাঁড়াতে পারি তবে আমি নিশ্চিন্ত আমরা সফল হব। তানিশা, আদিত্য, তোমাদের কাজে গতি আমি খুশি, কিন্তু কিছু জায়গা একটু মনোযোগ বাড়াতে হবে। হা হা হা, আপনি ঠিক বলছেন সোহান। আমরা পুরোপুরি মনোযোগ দিয়ে কাজ করব, তবে মাঝে মাঝে একটু মজা করলে কি ক্ষতি? একটা বড় প্রকল্প আদিত্য, একটু মনোযোগী হতে হবে। এভাবেই প্রকল্পের কাজের চাপ এবং কঠোর মনোভাবের মধ্যেও আদিত্য এবং তানিশা একে অপরকে বুঝতে শিখছিল। তারা জানতো যে এই প্রকল্পে সাফল্য পেতে হলে তাদের সবার মাঝে বোঝাপড়া এবং সমঝোতা থাকতে হবে। সোহান তার কঠোর মনোভাব দিয়ে সঠিক পথ দেখাচ্ছিল। 200 কোটি টাকার প্রকল্প এখন পুরোদমে চলছে। তানিশা, আদিত্য, সোহান এবং অফিসের অন্য সদস্যরা নিজেদের সর্বোচ্চ দিয়ে কাজ করছে। তবে প্রকল্পের কাজের চাপ এবং দীর্ঘ সময় ধরেই একসাথে কাজ করার কারণে কিছু অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হচ্ছে। তানিশা এবং আদিত্য তাদের গতানুগতিক সম্পর্কের বাইরে গিয়ে একে অপরকে আরও ভালোভাবে জানার সুযোগ পাচ্ছে। মিটিং শুরু করলো। মিটিংয়ের সময় সোহান বলল, এই প্রকল্পের পরবর্তী স্টেপ খুবই গুরুত্বপূর্ণ। আমাদের কাজের গতির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হবে। তবে আমি জানি তোমরা সবাই অনেক ভালো কাজ করছো, তবে কিছু জায়গায় মনোযোগ বাড়াতে হবে। ঠিক আছে সোহান, আপনি শুধু কষ্ট পাচ্ছেন আমাদের কাজ নিয়ে। আমাদের মাথা ব্যথা হলেও প্রকল্পের উন্নতি ঘটাচ্ছি। আদিত্য, এসব মজা আর নয়, আমাদের সবারই এটা বুঝতে হবে প্রতিটি কাজের গুরুত্ব আছে। আমরা যদি একে অপরকে সমর্থন না করি তাহলে এই বড় প্রকল্প সফল হবে না। তুমি ঠিক বলছো তানিশা, তবে আমি মনে করি মাঝে মাঝে একটু হালকা মেজাজেই কাজ করা উচিত। চাপ নিয়ে কাজ করলে সেটা কখনোই ভালো হয় না। তুমি সবসময় মজা করতে চাও, কিন্তু সঠিক কথাই বলছো। একে অপরকে সমর্থন করা সত্যি খুব গুরুত্বপূর্ণ। এভাবেই তানিশা ধীরে ধীরে আরও মানবিক হয়ে উঠছিল। তার কঠোরতা কমে আসছিল, আর আদিত্যও বুঝতে পারছিল যে তার মজা করার পেছনে কতটা গভীর অনুভূতি থাকতে পারে। এই প্রকল্পের কাজের মাঝে তাদের সম্পর্কের রূপান্তর ঘটছিল এবং তারা একে অপরকে বুঝতে শিখছিল। তানিশা, তুমি জানো, আমি জানি তুমি খুব কঠোর, কিন্তু তুমি যদি একটু হালকা মেজাজে থাকো তবে আমরা আরো ভালো কাজ করতে পারবো। এটা বড় প্রকল্প আদিত্য, আমি জানি সবকিছু সহজ হবে না, তবে আমরা একে অপরকে সমর্থন করলে সফল হব। এভাবেই আদিত্য ও তানিশার মধ্যে সম্পর্কের এক নতুন অধ্যায় শুরু হচ্ছিল। তাদের কাজের দিকে আগ্রহ এবং নিষ্ঠা ছিল, কিন্তু তারা জানতো এই প্রকল্পের পাশাপাশি তাদের মধ্যে সম্পর্কের শক্তি এবং বোঝাপড়া বেশি জরুরি। তানিশা ও আদিত্য প্রকল্পের ক্রমবর্ধমান চাপের মধ্যেই নিজেদের আরও কাছাকাছি আসতে শুরু করেছিল, একে অপরের কাজের প্রতি সম্মান এবং সহযোগিতার মাধ্যমে। তারা এখন আর শুধু সহকর্মী ছিল না, বরং তাদের মধ্যে একটি দৃঢ় বন্ধুত্ব গড়ে উঠেছিল। যদিও এখনও কাজের পরিবেশ কঠিন ছিল, কিন্তু তাদের সম্পর্কের মাঝে একটি বিশেষ পরিবর্তন দেখা যাচ্ছিল। সেদিনের মতো মিটিং শেষ হলো। নেক্সট দিন আরও একটা মিটিং অ্যারেঞ্জমেন্ট করলো। প্রজেক্টটা অনেক বড় ছিল, তাই সবাই অনেক মনোযোগী হয়ে কাজ করছিল নেক্সট মিটিং আর দিন। আশা করছি সবাই সঠিকভাবে কাজ করছো, কিন্তু কিছু বিশেষ উদ্যোগ নেওয়া দরকার যাতে পরবর্তী ধাপে আমরা আরও দ্রুত এগিয়ে যেতে পারি। তানিশা, আদিত্য, তোমরা দুইজন যদি আরও বেশি সহযোগিতা করো তাহলে আমরা এই প্রকল্পের সময়সীমা অনেক কমিয়ে আনতে পারবো। হ্যাঁ সোহান, আমরা পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করব, তবে আমাদের সবগুলো দিক নিশ্চিত করতে হবে, বিশেষ করে বাজেট এবং সময়ের মধ্যে কাজটা করতে হবে। ওহ ম্যাডাম, একটু মজা নিলেও তো হয়। আমি জানি আপনি সব ঠিক করবেন। এটা কোনো সময়ের মজা নয় আদিত্য, এই প্রকল্পের সাফল্য নির্ভর করছে আমাদের পরিশ্রমের উপর। তুমি ঠিক বলছো, আমি জানি, আর আমি তোমার কাছে পুরোপুরি সমর্থন আছি। আমরা একে অপরকে সহযোগিতা করলে কোনো কিছুই আমাদের আটকাতে পারবে না। তানিশা আদিত্যের এসব কথায় তার মনোভাব একটু নরম হতে শুরু করেছিল। আদিত্যের মধ্যে ছিল এমন এক ধরনের প্রকৃত আন্তরিকতা যা তানিশা আগে কখনো অনুভব করেনি। এর মধ্যে তার কর্মক্ষমতা আরও বেড়ে যায় এবং তিনি বুঝতে পারেন যে আদিত্য শুধুমাত্র মজা করতে জানে না,
বরং সে কাজের প্রতি গভীর দায়বদ্ধতা দেখায়। নিজের মধ্যে ভাবতে ভাবতে আদিত্য আসলে অনেক বদলে গেছে। তার মাঝে তার মজা করার ধরনটা যদিও মাঝে মাঝে বিরক্তিকর ছিল, কিন্তু এখন বুঝতে পারছি যে সে ঠিক কী চাচ্ছে এবং প্রকল্পের প্রতি তার নিষ্ঠা এবং মনোযোগ অনেক বড় প্রভাব ফেলছে। এই মুহূর্তে তানিশা আর আদিত্য জানতো তাদের সম্পর্কের মাঝে যে নতুন বোঝাপড়া সৃষ্টি হয়েছে সেটি এই প্রকল্পের সফলতার একমাত্র চাবিকাঠি। এই সম্পর্ক শুধুমাত্র কাজের পরিবেশেই সীমাবদ্ধ ছিল না, বরং তাদের ব্যক্তিগত জীবনেও কিছুটা প্রভাব ফেলছিল। অফিসের সবাই এখন কাজের প্রতি অনেক বেশি উৎসাহী। সোহান, তানিশা, আদিত্য সবাই একে অপরকে সমর্থন করছিল। তবে তাদের সামনে এখন আরও বড় চ্যালেঞ্জ ছিল, বড় বাজেটের প্রকল্পের প্রাথমিক অডিটের জন্য প্রস্তুতি নেওয়া। এ সময় তানিশা এবং আদিত্য একে অপরের প্রতি তাদের বিশ্বাস আরও দৃঢ় করে ফেলেছিল। আদিত্য, যদি আমরা এই অডিট সফল হতে না পারি তাহলে সব কিছু আবার পিছিয়ে যাবে। তোমার সহযোগিতা চাই। তুমি চিন্তা করো না তানিশা, আমি তোমার সঙ্গে আছি। আমরা একে অপরকে সহযোগিতা করলে কোনো কিছুই আমাদের আটকাতে পারবে না। আজকের মিটিংয়ে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছিয়েছি। এই প্রকল্পটি আমাদের জন্য একটি মাইল ফলক হতে চলেছে। তানিশা, আদিত্য, তোমরা দুজন যদি পুরো দলকে এক যোগ পরিকল্পনা শেয়ার করতে সাহায্য করতে পারো, তাহলে আমরা এক পা এগিয়ে যেতে পারবো। প্রথমত আমাদের বাজেটের সঠিক হিসাব নিতে হবে। এই প্রকল্পের জন্য আমাদের কিছু অতিরিক্ত বিনিয়োগের প্রয়োজন হতে পারে, তবে তাতে লাভের হার বাড়ানোর সম্ভাবনাও রয়েছে। সবাইকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। তবে ম্যাডাম, একটু এক্সট্রা ফান্ডের জন্য আমাদের আর একটু বুদ্ধি লাগবে। তো আপাতত বাজেট সেভ করতে তো হবেই। দয়া করে আজ মজা করবে না আদিত্য, এটা সেরকম মজা করার সময় নয়। দেখছি, তবে বাস্তবের দিকে মনোযোগ দিতে হবে। তানিশা, আদিত্য, তোমরা দুইজন কীভাবে পরিকল্পনা বাস্তবায়নে আরও জোরাল ভূমিকা নিতে পারো। আমাদের উচিত প্রকল্পের এক্সিকিউশন শুরু করার আগে কিছু ফিল্ড চেকিং করা, যাতে বাস্তবিক কিছু সমস্যা দেখা দিলে আগে থেকেই সমাধান করা যায়। প্রকল্পের জন্য দিন ঘুরে আসছিল, তবে তানিশার মনে একদম উদ্বিগ্ন ছিল। প্রকল্পটি সফলভাবে ডিল করার জন্য সবাই একযোগে কাজ করলেও তানিশার বাবা অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তার জন্য সবকিছু যেন অস্থির হয়ে উঠছিল। তার বাবা ছিলেন একজন প্রবীণ ব্যবসায়ী, যিনি দীর্ঘদিন ধরে পরিবার এবং কোম্পানির তত্ত্বাবধানে ছিলেন, কিন্তু এখন তার শারীরিক অবস্থা ক্রমেই খারাপ হচ্ছিল। তানিশার মনে হয়েছিল তার নিজের কাজের প্রতি মনোযোগ দেওয়া কঠিন হয়ে যাচ্ছে, কারণ পরিবারের দায়িত্বের চাপও বাড়ছিল। না, এটা কি করে হতে পারে? কেন এমন হচ্ছে? কি হয়েছে তানিশা? কিছু বলো তো, তুমি ঠিক আছো? আমার বাবা খুব অসুস্থ আদিত্য, তারা এখনো চিকিৎসা শুরু করতে পারেনি। তবে আজকের ডিলটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি জানি আমাদের দলের জন্য এটি সফল হতে হবে, কিন্তু আমি কিভাবে সবকিছু সামলাবো? তানিশা, তোমার বাবা শক্ত মানুষ। তিনি জানেন তুমি কতটা শক্তিশালী। আর তুমি যদি আজকে কিছু সময় নিতে চাও, আমি জানি আমরা সবাই তোমার পক্ষে আছি। কিন্তু মনে রেখো, তুমি একা নও। আমি জানি আদিত্য, কিন্তু আমি কিভাবে সবকিছু একসাথে করব? যদি আজকের ডিলটা মিস হয়, সেটা আমার জন্য বড় একটা সমস্যা হয়ে দাঁড়াবে। তুমি যদি একদিন বিশ্রাম নাও, তাহলে হয়তো আরও শক্তিশালী হয়ে ফিরতে পারবে। আর এই ডিলের জন্য তোমার কোনো ফিকির করতে হবে না। আমি এখানে আছি, সবাই এখানে আছে। আমরা একসাথে করব। তোমার বাবা জানবেন, তুমি যখনই ফিরে আসবে তিনি জানবেন তুমি যে পথে চলেছ সেখানে একসাথে জিততে পারবেন। তুমি জানো আদিত্য, তুমি কখনো কখনো খুব সহানুভূতিশীল হয়ে ওঠো। তবে আমি জানি আমাদের এই প্রকল্প একসাথে শেষ করতে হবে। আমি চাই আজকের মিটিংটা সফল হোক, আর বাবার ব্যাপারটা পরের জন্য রেখে দেব। তানিশা এক মুহূর্তের জন্যই তার কঠিন মনোভাব থেকে বেরিয়ে আসছিল এবং আদিত্য তাকে সাহস দিয়ে প্রেরণা দিয়েছিল। এই ডিলটির জন্য দুজনের দৃষ্টিভঙ্গি এক হয়ে তারা মিটিংয়ে অংশ নিল। তানিশা মনে করছিল যতই পরিস্থিতি কঠিন হোক, তবুও তার উপর আস্থা রাখাই উচিত। তার নিজের পরিবারের জন্য যে তাকে শক্ত থাকতে হবে সে বুঝতে শুরু করেছিল। তবে আদিত্য তার মতো একজন সহানুভূতিশীল মানুষ পাশে থাকায় তানিশা নিজের মনোভাব পরিবর্তন করতে পারছিল। তবে আমি আরও একমত, আমাদের প্রস্তুত থাকতে হবে এবং আমাদের দলকে যথেষ্ট প্রশিক্ষণ দিতে হবে, যাতে তারা চাপের মধ্যে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। মিটিংটি চলে এবং তানিশা এবং আদিত্য একটি সম্মিলিত রূপে আলোচনায় অংশ নিল। তানিশা তার পূর্বের কঠোর মনোভাব ছেড়ে দিয়ে আরও সহযোগিতা এবং অভ্যন্তরীণ সমর্থন প্রদান করছিল।
আর আদিত্য তার আন্তরিক মনোভাব আর মজা করার ধরনে সকলকে আরও উৎসাহী করে তুলছিল। আমাদের পরবর্তী লক্ষ্য অবশ্যই অডিটের প্রস্তুতি। তাছাড়া সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে আরও অনেক সমস্যার সমাধান করা সম্ভব হবে। অবশ্যই, এবং আমরা একসাথে কাজ করলে নিশ্চয়ই সেটা সফল হবে। আমাদের সব দিক নিশ্চিত করা প্রয়োজন। অফিসের মিটিংয়ে তানিশা ও আদিত্য একত্রে উপস্থিত ছিল। প্রকল্পের প্রতি তাদের মনোযোগ ছিল তীক্ষ্ণ, তবে তানিশার চিন্তা এখনও তার বাবার দিকে চলে যাচ্ছিল। আজকের মিটিংয়ের সফলতা তার জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু সেই সঙ্গেই তার বাবা ও পরিবারের জন্য ভাবতে হচ্ছিল তাকে। এই শর্তগুলো আমাদের প্রকল্পের জন্য আদর্শ হবে, তবে কিছু ফাইন্যান্সিয়াল সমস্যা রয়েছে যা একটু খোলাসা করা প্রয়োজন। আমি বুঝি, তবে আমাদের কাছে পর্যাপ্ত সময় আছে। আমি জানি আপনি যদি পুরো মনোযোগ দেন এই সমস্যাগুলো খুব দ্রুত সমাধান হবে। তুমি জানো আদিত্য, আমি কখনো কখনো এত সহজে কিছু ভাবি না, কিন্তু কিছু একটা আছে যা আমাকে জানিয়ে দেয় তুমি আমার জন্য সেখানে আছো। তানিশা, সব কিছু ঠিক হয়ে যাবে। একসাথে আমরা সফল হব। মিটিং শেষ হওয়ার পর তানিশা হালকা এক নিঃশ্বাস ফেলল। মনে মনে সে জানতো তার বাবা যাতে সুস্থ হয়ে ওঠেন সেজন্য তাকে শক্ত থাকতে হবে, তবে আজকের চাপও সে খুব ভালোভাবেই সামলাতে পারছিল। আদিত্য তার জন্য যেভাবে সহানুভূতির সঙ্গে পাশে দাঁড়িয়েছিল তার জন্য তানিশা আজ একটু ভিন্নভাবে অনুভব করছিল। পরবর্তী দিন তানিশা তার বাবার অবস্থা জানতে হাসপাতালে যাচ্ছিল। বাবা, তুমি কেমন আছো? বয়সের কারণে কিছুটা ক্লান্তি, কিন্তু তোমার মতো একজন শক্তিশালী মেয়ে থাকলে আমি তো সোজা হয়ে উঠব। তোমার কাজের ব্যাপারে চিন্তা করো না, আমি ঠিক আছি। তুমি জানো না বাবা, কিভাবে এত বড় দায়িত্ব সামলাতে হয়। তোমার জন্য আমি সব কিছু করতে চাই। তানিশা, সব কিছু সময় মতো ঠিক হয়ে যাবে। তুমি শুধু তোমার পথে চলো, আমি তোমার জন্য এখানে আছি। এভাবেই তানিশা তার বাবা ও অফিসের কাজের মধ্যে ভারসাম্য রেখে চলছিল। আদিত্য তার পাশে ছিল এবং দিন শেষে তারা সফলভাবে প্রকল্পটির ডিল শেষ করল। তানিশা বুঝতে শিখেছিল যে কাজের জায়গায় তার শক্তি এবং ব্যক্তিগত জীবনে তার মানবিকতা একসাথে চলে। তানিশা তার বাবাকে নিয়ে বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তার বাবার চিকিৎসা খুবই জরুরি ছিল এবং তাকে যত দ্রুত সম্ভব উন্নত চিকিৎসা পাওয়ার জন্য বিদেশ নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তানিশার মনে ছিল অনেক চিন্তা, কিন্তু সে জানতো যে তার বাবা সুস্থ না হওয়া পর্যন্ত তার কাজ থামানো যাবে না। তাই প্রজেক্টের সব দায়িত্ব আদিত্যের উপর ছেড়ে দিয়ে সে তার বাবার সাথেই বিদেশের উদ্দেশ্যে রওনা হলো। বিমানবন্দরে তানিশা ও আদিত্য মুখোমুখি হচ্ছিল। আদিত্য, তুমি জানো আমার কাছে এটি কতটা কঠিন। আমি জানি বাবার পাশে থাকতে হবে, কিন্তু প্রজেক্টও থামাতে পারবো না। তানিশা, তুমি যদি আমাকে বিশ্বাস করো তাহলে আমি তোমার জায়গা পূর্ণ করব। তোমার বাবার চিকিৎসা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর আমি এখানে আছি তোমার প্রজেক্টের সব দায়িত্ব নিতে। তুমি চিন্তা করো না। তুমি জানো আদিত্য, আমি কতটা কঠোর ছিলাম, কিন্তু তোমার সহানুভূতির জন্য আজ আমি একটু নরম হয়ে যাচ্ছি। আমার বিশ্বাস তুমি সব কিছু ঠিকভাবে সামলাতে পারবে। তানিশা, আমি জানি তুমি কোনোদিন আমাকে ভুল বুঝবে না। আমি এই প্রজেক্টে তোমার কাজটা আরো ভালোভাবে করব। তুমি যেখানেই থাকো না কেন, তুমি ফ্যামিলি নিয়ে চিন্তা করো, আর আমরা সবাই তোমার পাশে আছি। তানিশা বিমানবন্দরের দিকে এগিয়ে চলল। তার মন একদিকে বাবার চিন্তা আর অন্যদিকে অফিসের প্রজেক্ট নিয়ে উদ্বিগ্ন ছিল। আদিত্য সত্যি তার উপর অনেক দায়িত্ব ছিল। তানিশা জানতো এই সময়ের মধ্যে তাকে একটু গতি পেতে হবে। বিদেশে তানিশা ও তার বাবা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা শুরু করলো। বাবা, তুমি ঠিক আছো তো? আমি সব কিছু ঠিকঠাকভাবে করতে চাই। তোমার জন্য কিছু করতে পারলে তো। তুমি তো জানো তানিশা, আমি সবসময় তোমার পাশে আছি। তুমি কোনো কিছু নিয়ে চিন্তা করো না, তুমি ফিরে এসে কাজটা ঠিক করবে, আমি জানি। এই পরিস্থিতিতে তানিশা তার বাবার সাথে একাত্ম হয়ে যাওয়ার পাশাপাশি আদিত্যর ওপর অনেকটাই নির্ভরশীল হয়ে উঠল। সে জানতো অফিসের কাজ আর প্রজেক্টের দায়িত্ব আদিত্য যথাযথভাবে পালন করবে। আদিত্য তার বাবার প্রতি প্রতিশ্রুতির মাধ্যমে নিজেকে প্রমাণ করতে শুরু করেছিল। বিদেশে তানিশার বাবা চিকিৎসাধীন থাকলেও তানিশা জানতো তার প্রজেক্টের কাজ থেমে যাবে না। আদিত্য যে তার দায়িত্ব ভালোভাবে পালন করার প্রতিশ্রুতি দিয়েছিল, সে এবার নিজের কাজ করতে শুরু করলো। তানিশার অনুপস্থিতিতে অফিসের সমস্ত কাজ সঠিকভাবে পরিচালনা করতে তার সামর্থ্য পরীক্ষা হচ্ছিল। অফিসে একদিন তানিশা ম্যাডাম নেই, কিন্তু কাজ তো থামানোর নয়। আমরা তো জানি অফিসের দিকটা সবসময় সঠিকভাবে পরিচালনা করতে হবে। তোমার কথাই ঠিক আদিত্য। তুমি যেমন গতকাল বলেছিলে
আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। তানিশার অবর্তমানে আমরা নিশ্চিত করতে পারি যে প্রজেক্টটুকু পুরোপুরি সফল হবে। ঠিক আছে, সবাই মিলে কাজ করলে কোনো কিছুই অসম্ভব নয়। তানিশা যদি ফিরে এসে দেখেন, সে নিজেই চমকে যাবে। তানিশা অন্যদিকে তার বাবার চিকিৎসার খোঁজখবর নিচ্ছিল এবং তার মনোযোগ পুরোপুরি বাবার সুস্থতার দিকেই ছিল। তবে মাঝে মাঝে তার মনে হতো আদিত্য কিভাবে অফিসের কাজ এগিয়ে নিচ্ছে বিদেশে তানিশা তার বাবার কাছে। বাবা, আমি জানি তুমি ভালো থাকবেই, কিন্তু আমার মনে একটা চিন্তা ঘুরছে। আদিত্য অফিসের কাজ ঠিকভাবে করছে তো? তুমি তো জানো আদিত্য খুব দায়িত্বশীল। আমি নিশ্চিত সে অফিসের কাজ ভালোভাবে সামলাচ্ছে। তুমি চিন্তা করো না, তোমার কাজ এখন কেবল আমার পাশে থাকা। আমি ভালো হয়ে যাব। তুমি যখন এমন বলো তখন মনে হয় সব কিছু ঠিক হয়ে যাবে। আমি চাই সব কিছু ঠিকভাবে হয়ে যাক। তানিশার মা, যারা তার পাদে ছিলেন, তারা তানিশাকে শক্তি দিচ্ছিলেন। একই সময়ে আদিত্য অফিসের কাজে সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছিল। তবে তার মনে তানিশার অনুপস্থিতিতে এক অদৃশ্য শূন্যতা ছিল। অফিসে আদিত্য এবং সহকর্মীরা এক বড় মিটিংয়ে। এবার আমরা একটা বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছি। আমাদের 200 কোটি টাকার প্রজেক্ট হাতে রয়েছে। এটি আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। তানিশা যদি এখানে থাকতো, সে নিশ্চিতভাবে এই মিটিংয়ে আগ বাড়িয়ে আমাদের সাহায্য করত। তবে এখন আমাদের সবাইকে মিলে কাজ করতে হবে। তোমার কথায় যথার্থতা আছে আদিত্য। তানিশা যদি এখানে থাকতো তবে সব কিছু আরও সহজ হতো। তবে আমরা তোমার নেতৃত্বে কাজ করতে প্রস্তুত। ধন্যবাদ সবাই। এই প্রজেক্ট সফল করতে হলে আমাদের সবাইকে একসাথে থাকতে হবে। তানিশার অবর্তমানে আদিত্য নিজেকে আরও দৃঢ়ভাবে প্রমাণ করতে লাগলো। প্রজেক্টের সবকিছু সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে তার চেষ্টা ছিল অবিরাম। যদিও তার মন মাঝে মাঝে তানিশার কথা ভাবতো, সে জানতো এখন তার কাজকে সবার জন্য সফল করতে হবে। প্রজেক্টের দায়িত্ব আদিত্য এবং তানিশার উপর ছিল, কিন্তু এদিকে একটি বড় কোম্পানি থেকেও একটি প্রস্তাব আসতো। অফিসে একদিন। এটা খুবই চ্যালেঞ্জিং হবে সহকর্মী। বড় কোম্পানি আমাদের কাছে প্রস্তাব নিয়ে এসেছে, তবে এখন তাদের মধ্যে অনেক কিছু আলোচনা করতে হবে। আমাদের পরিকল্পনা সম্পূর্ণ করতে হবে এবং দুলাল ভাইয়ের সাথে আমাদের কাজের পরিকল্পনাগুলো সঠিকভাবে মিলিয়ে নিতে হবে। হ্যাঁ, দুলাভাই তো অভিজ্ঞ, তবে তিনি এত বড় কাজের জন্য প্রস্তুত তো? তার কাজের ধরন কিভাবে হবে সেটা আমাদের আগে বুঝতে হবে। ঠিক আছে, আমরা প্রস্তুত থাকব। এই প্রজেক্টে আমাদের দক্ষতা এবং সঠিক সমন্বয় খুবই গুরুত্বপূর্ণ। আর তানিশা তো এখন বিদেশে, তবে সে জানে যে আমি পুরোপুরি দায়িত্বে আছি। কোম্পানি থেকে দুলাল আসছে। দুলাল, যিনি একজন প্রবীণ ও অভিজ্ঞ সহকর্মী, তার হাত ধরে প্রজেক্টে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছেন। তার দৃঢ়তা এবং শৃঙ্খলা সম্পর্কে সবাই জানে। সে শুরুতেই তার উপস্থিতি এবং পরিকল্পনার কথা সবাইকে বুঝিয়ে দেয়। এই প্রজেক্টে আমাদের লক্ষ্য একটাই, উচ্চমানের কাজ সম্পাদন। আদিত্য, তুমি তো জানো আমি সবসময় কঠোরভাবে কাজ করি। আমাদের এই প্রজেক্টে সঠিক সমন্বয় ও দলগত প্রচেষ্টা নিশ্চিত করতে হবে। হ্যাঁ দুলাল ভাই, আমি জানি আপনার অভিজ্ঞতা এবং পরিকল্পনা আমাদের কাজে সাহায্য করবে। তবে আপনি যখন প্রজেক্টে আসছেন, তখন মনে হচ্ছে আমাদের আরেকটি দৃষ্টিভঙ্গি এবং দক্ষতা দরকার। আমাদের দলটা সবাই একে অপরের সাথে সহযোগিতা করে কাজ করবে। প্রজেক্টের জন্য প্রস্তুতি শুরু হয়। তানিশার অনুপস্থিতিতে আদিত্য, দুলাল এবং অন্যান্য সহকর্মীদের সাথে প্রতিদিন পরিকল্পনা এবং সমন্বয় নিয়ে কাজ করছিল। তাদের লক্ষ্য ছিল 200 কোটি টাকার প্রজেক্ট সফলভাবে সম্পন্ন করা। এই পথে তাদের সামনে অনেক চ্যালেঞ্জ ছিল, তবে আদিত্য জানতো যদি তারা একে অপরকে সমর্থন করে তাহলে তারা সফল হবে। প্রজেক্টের কাজ শুরু হয়ে গেছে আর কাজের পরিবেশ এক নতুন উত্তেজনা তৈরি হয়েছে। এই বৃহৎ প্রকল্পের জন্য সবাই অনেকটাই প্রস্তুত, কিন্তু এর পাশাপাশি আদিত্য এবং তার সহকর্মীরা প্রতিদিন আরও বেশি চাপের সম্মুখীন হচ্ছিল। তাদের লক্ষ্য ছিল একটাই, 200 কোটি টাকার এই প্রজেক্টকে সাফল্যের শিখরে নিয়ে যাওয়া। তবে এই প্রতি কিছু বাধা আসতেই থাকে, যা তাদের ধৈর্য পরীক্ষা করে। অফিসে একদিন প্রজেক্ট মিটিংয়ে। আজকের মিটিংয়ের উদ্দেশ্য আমরা যেখানে আছি সেখানে আমাদের অবস্থান এবং পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা। দুলাল ভাই, আপনার চিন্তা ভাবনা কি? আমরা যদি সঠিকভাবে কাজ না করি তবে এই প্রজেক্ট সফল হবে না। অনেক বড় পরিকল্পনা রয়েছে, কিন্তু তানিশা তো এখনো ফিরতে পারেনি।
তাই আমাদের হাতে একটু সময় বেশি রয়েছে। তবে আমি চাই এই সময়টা আমরা সঠিকভাবে ব্যবহার করি। হ্যাঁ, আমরা জানি। তবে তানিশা ফিরলে সব কিছু আরও সহজ হবে। সে যখন ফিরবে আমরা অনেক দূর এগিয়ে যাব। তবে এখন আমরা এখানে কাজের মান বজায় রাখতে চাই। কিছুদিন পর তানিশা বিদেশ থেকে ফিরে আসে। তার বাবা অসুস্থ ছিল, তেমন একটা সুস্থ হয়নি। তানিশার মন ছিল অস্থির। তিনি দেখতে পাচ্ছিলেন যে প্রজেক্টটি সামনে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে এবং তার নেতৃত্ব তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আদিত্য তাকে তার কাজের পরিকল্পনা জানাচ্ছিল এবং তানিশা এবার অনেক বেশি দায়িত্বশীলভাবে এগিয়ে যাচ্ছিল। আদিত্য, তুমি তো জানো না আমি কোথায় ছিলাম, কিন্তু তুমি সব কিছু নিয়ে এত ভালো কাজ করেছো। তোমার নেতৃত্বে আমাদের অনেক এগিয়ে যাওয়ার সুযোগ ছিল। এখন আমি চাই আমি আবার আমার দলের কাজে নেতৃত্ব দেব। এটা সত্যিই ভালো তানিশা। তুমি ফিরে এসে সবাইকে নতুনভাবে পথ দেখাবে। কিন্তু আমরা জানি যে প্রজেক্ট আমাদের সকলের সহযোগিতার ফলাফল। প্রতিদ্বন্দ্বী অফিসারদের বিদায়ের পর পুরো অফিস যেন নতুন উদ্যমে কাজে ঝাঁপিয়ে পড়ল। সবাই বুঝে গিয়েছিল এই প্রজেক্টটি সফল করতে হলে আর কোনো ফাঁক রাখা যাবে না। তানিশা এবং আদিত্য একসঙ্গে অফিসের প্রতিটি বিভাগের কাজ তদারকি করতে শুরু করল। পরের দিন সকালে অফিসে। আদিত্য ভাই শুনছেন, প্রতিদ্বন্দ্বী কোম্পানি নাকি এখনো প্রজেক্ট স্পন্সরদের সঙ্গে যোগাযোগ করছে। আমাদের কাজে ফোকাস করো সুমন। ওরা কি করছে সেটা নিয়ে চিন্তা করার সময় নেই। আমরা যদি সময় মতো আমাদের কাজ শেষ করি তবে কেউ আমাদের জায়গা নিতে পারবে না। মিটিং রুমে আমাদের কাছে মাত্র 3 দিন সময় আছে। 3 দিনের মধ্যে সব রিপোর্ট, প্রেজেন্টেশন এবং ফাইনাল প্রপোজাল জমা দিতে হবে। সবাই নিজের দায়িত্ব বুঝে নাও। তানিশা ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, আমরা সবাই মিলে কাজটা ঠিক সময় শেষ করব। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রতিটি ডকুমেন্ট একদম নিখুঁত হতে হবে। কোনো ভুল করা চলবে না। তুমি কি নিশ্চিত সব কাজ ঠিকঠাকভাবে শেষ করতে পারবো? তুমি যদি আমার উপর ভরসা করো তাহলে অবশ্যই পারবো। সন্ধ্যা অফিসের কাজ শেষ করে তানিশা বাড়ি ফিরে বাবার সঙ্গে কথা বলছে। কিরে মা, তোর অফিসের কাজ কি অনেক বেড়ে গেছে? হ্যাঁ বাবা, বড় প্রজেক্টের কাজ করছি। সব কিছু ঠিকঠাক করতে একটু সময় লাগছে। তোরা কি পারবি? এত বড় কাজের দায়িত্ব তো খুব কম বয়সে নিতে হয়েছে তোকে। পারবো বাবা, আমার টিম খুবই ভালো। বিশেষ করে একজন আছে যে সব সময় পাশে থাকে। ওহ, কেউ আছে বলছিস? একটু বলবি কে? আরে না বাবা, অফিসের কলিগ আদিত্য। খুবই মজার আর ইম্পর্ট্যান্ট একজন মানুষ, সব কাজেই হেল্প করে। বুঝলাম, তবে মা তুই ওকে একটু ভালো করে চিনিস। মানুষকে বোঝে নেওয়া খুব জরুরি। অন্যদিকে অফিসে আদিত্য রাত পর্যন্ত কাজ করছে। হঠাৎ ফোন বাজলো, তানিশার ফোন। হ্যালো ম্যাডাম, এত রাতে ফোন? তুমি এখনো অফিসে? হ্যাঁ, প্রজেক্ট ফাইল শেষ করছি। তোমারও তো বিশ্রাম নেওয়া উচিত। তোমার এই ডেডিকেশন আমাকে অবাক করে। সত্যি ধন্যবাদ আদিত্য, আমাদের জন্য এত কিছু করছো। আমার তো দায়িত্ব ম্যাডাম। এখন শুধু চাই আমাদের প্রজেক্ট সফল হোক। হবে, কারণ আমি জানি তুমি যখন আছো সব ঠিকঠাক হবে। প্রজেক্ট জমা দেওয়ার দিন ঘনিয়ে এলো। অফিসে সবাই মধ্যে উত্তেজনা। তানিশা বিদেশে থাকা অবস্থায় পুরো দায়িত্ব এখন আদিত্যের কাঁধে। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী কোম্পানির কর্মকর্তারা শেষ মুহূর্তে প্রজেক্ট হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। মিটিং রুম। প্রজেক্ট ফাইনাল প্রেজেন্টেশন শুরুর আগেই প্রতিদ্বন্দ্বী কোম্পানি MR গ্রুপের অফিসার রবি শর্মা এসে হাজির। তোমাদের প্রজেক্ট নিয়ে খুব শোনা যাচ্ছে, তবে শেষ মুহূর্তে যে কত কিছু হতে পারে তা কি ভেবেছো? আপনি যাই ভাবুন, আমাদের কাজের উপর ভরসা আছে। আমরা সময় মতো কাজ শেষ করেছি, আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখি তোমাদের উপস্থাপনা কতটা প্রভাব ফেলে। তবে বলছি, আমরা সহজে হার মানব না। এটা প্রতিযোগিতা, আর প্রতিযোগিতায় যে সেরা প্রেজেন্টেশন দেবে সেই জিতবে। মিটিং রুমের বাইরে তানিশার কল। আদিত্য ফোন ধরে। হ্যালো তানিশা, সব কিছু প্রস্তুত, তুমি চিন্তা করো না। আচ্ছা শোনো, আমি বাবাকে নিয়ে এখনো হসপিটালে। এখানে রিপোর্ট আসতে সময় লাগবে, কিন্তু আমি চাই তুমি জোরালোভাবে প্রেজেন্টেশন করো। তুমি জানো আমি এই প্রজেক্টে তোমার অবদান কেমন ছিল। তোমার অভাবটা অনুভব করছি। তুমি পারবে আদিত্য, আমি জানি তুমি ঠিক পারবে। মিটিং রুম। প্রেজেন্টেশন চলছে।
প্রতিদ্বন্দ্বী দল এবং এমআর গ্রুপ নিজেদের প্রজেক্ট পিচ করছে। শেষে আদিত্য দাঁড়িয়ে ফাইনাল প্রেজেন্টেশন দিতে এলো। আমাদের কোম্পানির প্রজেক্ট শুধু একটা ব্যবসায়িক উদ্যোগ নয়, এটা অনেক মানুষের জীবন পাল্টে দিতে পারে। এখানে শুধু লাভের হিসাব নয়, মানবিকতার জায়গাটাও আমরা বিবেচনায় রেখেছি। প্রেজেন্টেশনের পর সবাই করতালি দিল। আপনাদের সবার উপস্থাপনা ভালো ছিল, তবে আমরা সেই দলকেই বিজয়ী ঘোষণা করেছি যাদের পরিকল্পনায় মানুষের কল্যাণের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। তাই এই প্রজেক্ট পাচ্ছে এডিএফ গ্রুপ। আদিত্য ও তার টিম খুশিতে ফেটে পড়ল। তানিশাকে ফোন। তানিশা, আমরা জিতে গেছি। আমি জানতাম তুমি পারবে, বাবাকে জানাবো। এই জয়ের কৃতিত্ব তোমারও। তুমি না থাকলে এটা সম্ভব হতো না। তুমি পাশে ছিলে বলেই সবকিছু সম্ভব হয়েছে। এবার ফিরে আসবো, অনেক কথা আছে বলার। তানিশা বাবাকে নিয়ে দেশে ফিরে এলো। অফিসের সবাই তাকে উষ্ণ অভ্যর্থনা জানালো। প্রজেক্টের জয় নিয়ে এখন চারিদিকে আলোচনা, কিন্তু তানিশা জানে এই প্রজেক্টে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে আদিত্য। ধন্যবাদ সবাইকে। এই প্রেজেন্টেশনের সাফল্য আমাদের দলের সম্মিলিত পরিশ্রমের ফল। তানিশা ম্যাডাম, আপনার অনুপস্থিতিতে আদিত্য দারুণ নেতৃত্ব দিয়েছে। আমরা সবাই গর্বিত। আমি জানি আদিত্য সব সময় দায়িত্ববোধ নিয়ে কাজ করে। আদিত্যর ডেস্কের সামনে। আদিত্য, কথা আছে, একটু দেখা করো। এখন নিশ্চয়ই। কনফারেন্স রুম। তুমি জানো এই প্রেজেন্টেশনটা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল। তুমি আমার অনুপস্থিতিতে যা করেছো সেটা সত্যিই প্রশংসনীয়। আমি তো টিমের একজন সদস্য, দায়িত্ব পালন করেছি মাত্র। তবে সত্যি বলতে তোমার অনুপস্থিতি টের পেয়েছি। আমার জন্য কাজটা কঠিন হয়ে যাচ্ছিল। বাবার অসুস্থতা, অফিসের চাপ, সব কিছু একসাথে সামলানো কঠিন ছিল, কিন্তু তুমি আমার পাশে ছিলে, সেটাই আমাকে শক্তি দিয়েছে। তুমি এটা বলছো? আমি তো ভেবেছিলাম তুমি আমাকে সবসময় বিরক্তিকর ভাবো। হয়তো প্রথমে তাই মনে হতো, কিন্তু সময়ের সাথে বুঝতে পেরেছি তুমি ভীষণ দায়িত্বশীল। আর তোমার এই মজার স্বভাবটাই হয়তো আমাকে অনেক কঠিন পরিস্থিতি সামলাতে শিখিয়েছে। অফিস ক্যান্টিনে সহকর্মীরা সবাই আলোচনা করছে। শুনেছ, আমাদের পরবর্তী প্রজেক্টটা আরও বড় হতে চলেছে। এবার আন্তর্জাতিক ক্লায়েন্টদের সাথে কাজ করতে হবে। তানিশা ম্যাডাম আর আদিত্য কি একসাথে নেতৃত্ব দেবে? ওরা দুজন এখন অফিসের সেরা জুটি, তবে এই প্রজেক্টটা চ্যালেঞ্জিং হবে। কনফারেন্স রুমের বাইরে। আদিত্য, আমাদের সামনে নতুন চ্যালেঞ্জ আসছে, প্রস্তুত তো? চ্যালেঞ্জ নিতে ভালোবাসি, তবে তুমি যদি সাথে থাকো সব সহজ হয়ে যাবে। তাহলে এবার একসাথে এগিয়ে চলি। সময় বদলাচ্ছে আর আমাদেরও বদলাতে হবে। পরবর্তী প্রজেক্ট নিয়ে সবার মাঝে উত্তেজনা বিরাজ করছে। এবার প্রজেক্টটি আন্তর্জাতিক পর্যায়ে, প্রতিযোগিতাও তীব্র। তানিশা ও আদিত্য দুজনেই জানে এই প্রজেক্ট তাদের কেরিয়ারের বড় সুযোগ। কনফারেন্স রুম। তানিশা ম্যাডাম, এই প্রজেক্টের প্রাথমিক ব্রিফিংটা কি আজই শুরু করা হবে? হ্যাঁ, তবে প্রজেক্টের মূল বিষয়গুলো আমরা আলাদাভাবে আলোচনা করব, কারণ প্রতিযোগী কোম্পানি থেকে কিছু কর্মকর্তা আমাদের অফিসে আসবেন। প্রতিযোগী কোম্পানির লোকজন? হ্যাঁ, ওরা আমাদের প্রজেক্টের শক্তি পরখ করতে আসছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো তথ্য ফাঁস হওয়া চলবে না। অফিসের লবি। প্রতিযোগী কোম্পানি থেকে 3 জন কর্মকর্তা প্রবেশ করেন। তাদের নেতৃত্বে রয়েছেন মিস্টার ইশতিয়াক। তার চোখে আত্মবিশ্বাসের ঝলক। তুমি কি আদিত্য? হ্যাঁ, আপনাকে সঠিক পরিচয় দেওয়া হয়নি। আমি আদিত্য। আর আপনি? ইশতিয়াক খান, আমাদের কোম্পানির ডিরেক্টর। শুনেছি তুমি এই প্রজেক্টের মেরুদণ্ড। আমাদের টিমের সবাই সমানভাবে কাজ করেছে, কোনো একজনের কৃতিত্বের জায়গা নেই। মিটিং রুম। তানিশা ও ইশতিয়াক মুখোমুখি বসেছে। তানিশা ম্যাম, আপনাকে দেখেই বোঝা যায় আপনি কঠোর পরিশ্রমী। তবে ব্যবসায় শুধু কঠোর পরিশ্রম যথেষ্ট নয়, বুদ্ধি থাকতে হবে। আমি জানি মিস্টার ইশতিয়াক, তবে আমাদের লক্ষ্য শুধু লাভ নয়, সততার সাথে সাফল্য অর্জন করা। দেখা যাক। তবে আমি বলতে বাধ্য, তোমার টিম লিডার আদিত্য বেশ সাহসী। তার মতো কর্মীর জন্য যে কোনো কোম্পানি লড়াই করতে প্রস্তুত। আমরা শুধু লড়াই করতে আসিনি, আমরা জিততে এসেছি। ব্রেক টাইমে। তুমি কি ইশতিয়াকের কথা শুনেছ? ও কিন্তু প্রতিদ্বন্দ্বী হলেও আমার প্রশংসা করেছে। প্রশংসার আড়ালে অনেক সময় ফাঁদ লুকিয়ে থাকে আদিত্য। ওরা আমাদের দুর্বলতা খুঁজছে। তুমি কি মনে করো
আমি ওদের ফাঁদে পা দেব? আমি জানি তুমি বুদ্ধিমান, কিন্তু কখনোই কাউকে অবমূল্যায়ন করো না। আমাদের সামনের পথ কঠিন। মিটিং রুম। ব্রিফিং শেষের পথে প্রতিযোগী কোম্পানির কর্মকর্তারা পুরো প্রজেক্ট নিয়ে আলোচনা করছে। ইশতিয়াকের চোখে মুখে যেন আত্মবিশ্বাসের ছাপ। আমি মনে করি তোমাদের প্রজেক্ট পরিকল্পনা যথেষ্ট ভালো, তবে বাজেট এবং সময়সীমা নিয়ে আমাদের কিছু আপত্তি আছে। আপত্তির কারণগুলো নির্দিষ্ট করে বলুন, আমরা আলোচনা করতে প্রস্তুত। তোমাদের প্রজেক্টে অনেক বড় বিনিয়োগ হয়েছে, 200 কোটি টাকার প্রজেক্ট, সময়সীমা মাত্র 6 মাস। এত কম সময়ে এত বড় কাজ বাস্তবায়ন কি সম্ভব? আমরা চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। কোনো অসম্ভব কাজ নেই, সময়সীমার মধ্যেই প্রজেক্ট শেষ করব। তুমি আত্মবিশ্বাসী, ভালো কথা, কিন্তু আমাদের কোম্পানি আগেও এমন প্রজেক্ট করেছে। অভিজ্ঞতা ছাড়া চ্যালেঞ্জ নেওয়া কঠিন। ব্রেক টাইমে ক্যান্টিন। সোহেল, নাফিসা এবং আদিত্য একসাথে বসে আছে। এই ইশতাক লোকটা খুব চালাক মনে হচ্ছে, তানিশা ম্যাডামের উপর চাপ দিতে চাইছে। চালাক তো বটেই, তবে আমরা এত সহজে হার মানব না। আমাদের টিমের উপর আমার ভরসা আছে। তানিশা ম্যাডামকে মনে হলো একটু চিন্তিত। উনি সাধারণত এতটা চিন্তা করেন না। উনার বাবা অসুস্থ, এই অবস্থায় প্রজেক্টের চাপ নেওয়া সহজ নয়। আমাদের এখন পুরো দায়িত্ব নিতে হবে। অফিসের কনফারেন্স রুম। তানিশা মিটিং শেষে চুপচাপ বসে আছেন। আদিত্য কফি কাপ হাতে নিয়ে তার কাছে গেল। কফি নেবেন ম্যাডাম? এখন আর ম্যাডাম বলো না, আমি শুধু তানিশা। তাহলে তানিশা, তুমি কি ঠিক আছো? আমি ঠিক আছি, তবে বাবার জন্য চিন্তা হচ্ছে। ডাক্তার বলেছেন বিদেশে নিয়ে যেতে হবে। তুমি চিন্তা করো না, প্রজেক্টের সব দায়িত্ব আমি নেব। তুমি বাবার পাশে থাকো। আদিত্য, তুমি সবসময় এতটা সাপোর্টিভ কেন? আমি তো কখনো তোমার প্রতি খুব একটা ভালো ছিলাম না। সব সম্পর্কই সময়ের সঙ্গে বদলায়। তুমি এখন আমার উপর ভরসা করো, আমি তোমার পাশে আছি। বিদেশের হাসপাতাল। তানিশা তার বাবার চিকিৎসার জন্য সিঙ্গাপুরের একটি হাসপাতালে আছেন। ডাক্তাররা জানিয়েছেন তার বাবার শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি করছে, তবে চিকিৎসা শেষ হতে কিছুটা সময় লাগবে। তানিশা ফোনে আদিত্যর সঙ্গে কথা বলছে। আদিত্য, প্রেজেন্টেশনের কি খবর? আমি এখানে বসে চিন্তায় আছি। সব ঠিক আছে তো? তুমি এত চিন্তা করছো কেন? প্রজেক্ট তো আমি সামলাচ্ছি। এখনো পর্যন্ত সব ঠিকঠাক চলছে, তবে আগামী সপ্তাহে ফাইনাল প্রেজেন্টেশন। প্রতিযোগী কোম্পানির কর্মকর্তারাও থাকবে, এটা বড় পরীক্ষা। আমি এত বড় দায়িত্ব তোমার উপর দিয়ে নিশ্চিন্ত থাকতে পারছি না। আমার তো থাকা উচিত ছিল। আর তুমি শুধু তোমার বাবার পাশে থাকো, অফিসের কাজ নিয়ে চিন্তা করার দরকার নেই। সব দায়িত্ব আমার হাতে। অফিস। ফাইনাল প্রেজেন্টেশনের দিন। আদিত্য পুরো টিমকে নিয়ে প্রস্তুত। ইশতিয়াক এবং তার কোম্পানির কর্মকর্তারা উপস্থিত। কনফারেন্স রুমে প্রেজেন্টেশন শুরু। আমাদের কোম্পানি সবসময় নতুনত্ব এবং সময় নিশ্চয়তার ওপর গুরুত্ব দেয়। আজকের প্রজেক্ট পরিকল্পনাও সেভাবেই তৈরি হয়েছে। একটা প্রশ্ন আছে, তোমরা যা পরিকল্পনা করছো তাতে কি এত কম সময়ে এত বড় কাজ শেষ করা সম্ভব? আমাদের পরিকল্পনা বাস্তবসম্মত এবং প্র্যাকটিক্যাল। যদি টিম সঠিকভাবে কাজ করে, আমরা নির্ধারিত সময়েই কাজ শেষ করব। দেখা যাক, তবে আমি আগেই বলে রাখছি, এই প্রজেক্টে আমরা কোনো ধরনের ভুল বরদাস্ত করব না। মিটিং শেষের পর অফিস ক্যান্টিন। সোহেল, নাফিস এবং আদিত্য একসঙ্গে বসে আছে। ইশতাক লোকটা খুব জটিল, ও চাইছে আমাদের পেছনে ফেলে প্রজেক্টটা নিয়ে নিতে। আমারও তাই মনে হচ্ছে, কিন্তু আদিত্য, তুমি খুব ভালোভাবে সামলাচ্ছ। তানিশা থাকলে হয়তো আরো ভালো হতো, তবে আমরাও পারবো। টিম ওয়ার্কের উপর ভরসা আছে। সন্ধ্যায় তানিশা ফোন করলো। আদিত্য, ফাইনাল প্রেজেন্টেশন কেমন হলো? সব ঠিক আছে, তবে ইশতিয়াক এখনো আমাদের উপর সন্দেহ করছে। তবে তুমি চিন্তা করো না, আমি জানি আমরা জিতব। আশা করি আমরা সফল হব। তোমাকে ধন্যবাদ আদিত্য, সবকিছু এত সুন্দরভাবে সামলাচ্ছ। তুমি পাশে না থেকেও পাশে আছো তানিশা, সেটা আমার জন্য যথেষ্ট। সিঙ্গাপুরের হাসপাতাল। তানিশা হাসপাতালের করিডোরে হাঁটছে। ফোনে বারবার অফিসের খবর নিচ্ছে। ডাক্তার জানিয়েছেন তার বাবার অবস্থা উন্নতির দিকে, কিন্তু তানিশার মন পড়ে আছে প্রজেক্টের দিকে। ফোনে সোহেল কল দিল। তানিশা ম্যাডাম, সব ঠিকঠাক চলছে, তবে ইশতাক সাহেব কাল আবার আসবেন অফিসে। উনি প্রজেক্ট নিয়ে বেশ সন্দেহপ্রবণ আছেন। আদিত্য, কি করছো? ও খুব ভালোভাবে সামলাচ্ছে, তবে ইশতাকের কথাবার্তা খুবই কড়া। ওকে বলো মাথা ঠান্ডা রাখতে। প্রজেক্ট ডিল আমাদেরই হবে। আমি শীঘ্রই ফিরছি। অফিসের কনফারেন্স রুম।
পরদিন সকালের মিটিং। ইশতিয়াক এবং তার টিম এসে পৌঁছেছে। আদিত্য প্রজেক্ট ফাইলগুলো প্রস্তুত করছে। আদিত্য, তোমরা যেটা প্রেজেন্ট করেছো সেটা ভালো, তবে আমি এখনও নিশ্চিত নই তোমরা সময় মতো কাজ শেষ করতে পারবে কিনা। আমাদের কোম্পানি সবসময় নির্ভুল পরিকল্পনা নিয়ে কাজ করে। ডেডলাইন মিস করার প্রশ্নই আসে না। আমরা তো অন্য কোম্পানিকেও সুযোগ দিচ্ছি, দেখা যাক কে জয়ী হয়। অফিসের বাইরে ক্যান্টিনে সোহেল এবং নাফিসা বসে আছে। ইশতিয়াক লোকটা সব সময় আমাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে, তবে আদিত্য দারুণ সামলাচ্ছে। তবে প্রজেক্ট ডিল যদি হাতছাড়া হয়ে যায়? তা হবে না, আমি নিশ্চিত। সন্ধ্যায় তানিশার ফোন এলো। তুমি কেমন আছো তানিশা? ভালো আছি। বাবার অবস্থা উন্নতি করছে, তবে আমি নিশ্চিত। ইশতিয়াক কি বলছে? ও আমাদের ডিল নিয়ে সন্দেহ করছে, তবে আমি জানি আমরা ডিলটা পেয়ে যাব। তুমি আমাকে সবসময় প্রেরণা দাও, আর একটু চেষ্টা করো আদিত্য, আমরা সফল হব। পরের দিন সকালে ইশতিয়াকের কোম্পানি এবং আদিত্যের কোম্পানি প্রজেক্ট ডিলের জন্য চূড়ান্ত মিটিংয়ে বসেছে। মিটিংয়ে সিদ্ধান্ত আসছে দুই পক্ষই ভালো প্রেজেন্টেশন দিয়েছে, তবে এই প্রজেক্ট ডিলের জন্য আমরা আদিত্যর কোম্পানিকে বেছে নিচ্ছি। অফিসে উচ্ছ্বাস, সবাই উচ্ছ্বসিত। প্রজেক্ট ডিল তাদের কোম্পানি পেয়েছে, কিন্তু আদিত্য শান্তভাবে বসে আছে। আদিত্য, তুমি তো জিতলে, এত বড় প্রজেক্ট ডিল আমরা পেয়ে গেলাম। এই জয়ের আনন্দটা আমি তানিশার সঙ্গে ভাগাভাগি করতে চাই। ও এই প্রজেক্টের প্রাণ শক্তি। ঢাকা এয়ারপোর্ট। তানিশা বিমানের দরজা দিয়ে বেরিয়ে এলো। গেটের সামনে দাঁড়িয়ে আদিত্য, চোখে ক্লান্তি কিন্তু মুখে সেই চিরচেনা হাসি। তানিশা আদিত্যকে দেখে থেমে গেল। তুমি এখানে? তুমি ফিরে এসেছো, এটা উদযাপনের জন্য যথেষ্ট কারণ। আমি ভেবেছিলাম অফিস নিয়ে খুব ব্যস্ত থাকবে। তুমি না থাকলে অফিসটা ফাঁকা লাগে। তাছাড়া প্রজেক্ট ডিলটা জয়ী হওয়ার খবর তোমাকে নিজে জানাতে চেয়েছিলাম। তানিশার মুখে বিস্ময়ের ছাপ। প্রজেক্ট ডিলটা আমরা পেয়েছি? হ্যাঁ, কিন্তু সেটার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি ফিরে এসেছো। আমরা তোমাকে মিস করেছি। আমিও অফিসকে মিস করেছি, তবে বাবার চিকিৎসা আগে ছিল, এখন উনি অনেকটাই ভালো আছেন। অফিসে ফিরল তানিশা। সবাই করতালিতে তাকে স্বাগত জানালো। ম্যাডাম, আমরা আপনার ফিরে আসার জন্য অপেক্ষা করছিলাম। অফিস আপনার অভাব অনুভব করছে। আর সবচেয়ে বেশি মিস করেছে আদিত্য। সবার মুখে হাসি। তানিশা একটু লজ্জা পেল। কনফারেন্স রুম। প্রজেক্ট মিটিং চলছে। নতুন প্রজেক্ট হাতে আসছে। আমাদের কাজ শুরু করতে হবে, কোনো ভুল করা যাবে না। ইশতিয়াক সাহেব এখনো আমাদের দিকে নজর রাখছে। তুমি যেটা বলবে আমরা সেটাই করব। তবে এবার একটু হালকা হও ম্যাডাম। আমি আগের মতো আর কঠোর নই। তুমি অনেক কিছু বদলে দিয়েছো আদিত্য, কিন্তু কাজের জায়গায় সব কিছু ঠিকঠাক রাখতে হবে। ঠিক আছে তানিশা, এবার থেকে আমরা একসঙ্গে অফিসের সাফল্যের পথে হাঁটব। অফিস পার্টির দিন। তানিশা সবাইকে অফিসের হলরুমে ডেকেছে। প্রজেক্ট ডিল পাওয়ার উদযাপন হবে। অফিসের প্রতিটি কর্মীর মুখে আনন্দের ঝিলিক। আদিত্য অফিসের সাজসজ্জার তদারকি করছে। নাফিসা ও সোহেল এক কোণে কথা বলছে। ম্যাডাম নিজে পার্টি দিচ্ছেন, এটা ভাবতেই অবাক লাগছে। উনি তো এতদিন এমন কিছুতে আগ্রহী ছিলেন না। বদলে গেছেন। আর সেই বদলের কারণ কি জানো তো? আদিত্য। তানিশা সবার সামনে এনে হাতে মাইক নিয়ে। সবাইকে ধন্যবাদ। এই প্রজেক্ট ডিলটা আমাদের সবার পরিশ্রমের ফল, তাই এই সাফল্য উদযাপন করতে চেয়েছি। হলরুম করতালিতে মুখরিত হয়ে উঠল। আর বিশেষ ধন্যবাদ আদিত্যকে। এই পুরো প্রজেক্টের দায়িত্ব সে একা কাঁধে তুলে নিয়েছিল, তার জন্যই আজ আমরা এখানে দাঁড়িয়ে। আদিত্য হালকা হাসল। তাহলে আদিত্য ভাইয়ের জন্য আলাদা করতালি। সবাই হাসি আর করতালিতে ফেটে পড়ল। পার্টি শুরু হলো। আদিত্য তানিশার পাশে গিয়ে দাঁড়ালো। তুমি কিন্তু আজ আমাকে প্রশংসা করেছো, এটা রেকর্ড হয়ে থাকবে। প্রাপ্য ছিল তোমার। তুমি প্রমাণ করেছো যে তোমাকে বিশ্বাস করা যায়। তাহলে আমি কি কিছু চাইতে পারি? কি চাও? একটা ড্যান্স। তানিশা অবাক হয়ে গেলেন। সবার সামনে ডান্স করার প্রস্তাব শুনে কিছুটা লজ্জা পেলেন। সবাই দেখছে আদিত্য। তাতে কি, আজকের পার্টি তোমার দেওয়া, তোমাকেই তো শুরু করতে হবে। মিউজিক শুরু হলো। আদিত্য তার হাত বাড়িয়ে দিল। তানিশা একটু ইতস্তত করলেও শেষমেশ হাত রাখলেন। দুজনের ডান্সে সবার মুখে হাসি ফুটল। নাফিসা ও সোহেলের কথা। দেখলে
আমি বলছিলাম না এই দুজনের কিছু একটা হবে। বসদের এই কেমিস্ট্রি দেখে মনে হচ্ছে অফিসটা এবার অনেক মজার জায়গা হবে। ডান্স শেষ করে তানিশা আদিত্যকে ফিসফিস করে বললেন, তুমি কিন্তু সবসময় আমাকে চমকে দাও আদিত্য, কিভাবে এটা পারো? কারণ আমি চাই তুমি সবসময় হাসো। তানিশা আর কিছু বলতে পারলেন না। চোখের কোণায় এক ফোঁটা জল চিকচিক করছিল। দিন পার হয়ে রাতের দিকে অফিসের পার্টি শেষ হয়েছে। সবার মনটাই হালকা আনন্দে মেতে ওঠা। আনিশা কিছুটা ক্লান্ত হয়ে অফিস থেকে বের হচ্ছিল, কিন্তু আদিত্য তাকে সঙ্গ দিল। তুমি এতটা সোজা কিন্তু এখনো আমাকে সাহস দিচ্ছ। পার্টির পর মনে হয় তোমার একটু বিশ্রাম দরকার ছিল। এটা কাজের অংশ আদিত্য, আমার দায়িত্ব, এটা আমার উপভোগ্যও বটে। তবে আজকের দিনটা একটু বিশেষ ছিল, তাই মজা করতে পারলাম। হ্যাঁ, বিশেষ দিনগুলোতেই মজা থাকে। সালমান। এতদিন আদিত্য সহকর্মী এসে তানিশার সাথে কথোপকথন শুরু করে। তানিশা, তুমি আজকের দিনটা পুরোপুরি সফল করেছো। তুমি জানো না অফিসে কতটা উত্তেজনা ছিল। সবাইকে ধন্যবাদ, তবে আমি একা কিছুই করতে পারতাম না, সবাইকে তো প্রাপ্যই দিতাম। তবে তানিশা, তুমি জানো তো এই সাফল্যের জন্য তোমার অনেক সময়, পরিশ্রম আর দৃষ্টিভঙ্গি প্রয়োজন ছিল। তুমি সেই কাজটা অসাধারণভাবে করেছো। তানিশা একটু মৃদু হাসলেন, তারপর সালমানের দিকে তাকালেন। সবাই জানে আমি কঠোর হতে ভালোবাসি, কিন্তু এই কঠোরতার মধ্যেও একজন মানুষের দরকারি কোমলতা থাকতে হবে। সালমান অবাক হয়ে তাকালো। এটা তোমার দৃষ্টিভঙ্গি তানিশা। তোমার মধ্যে এক অন্যান্য শক্তি রয়েছে যা সবাই ভাবতে পারে না। তুমি আসলেই অন্যরকম। তানিশার মাথায় এক নতুন চিন্তা আসছিল। আদিত্য, তোমার সঙ্গে কথা বলার পর আজ কিছুটা অন্যরকম মনে হচ্ছে, অনেক কিছু ভাবতে হচ্ছে। কি ব্যাপারে? তুমি তো আসলে খুব বদলে গেছো। আমি জানি না আদিত্য, কিন্তু এতদিন পর আজ একটু ভিন্ন অনুভূতি হচ্ছে। কখনো ভেবেছিলাম না আজকের অফিসের এমন পরিবেশে আমি এত ভালো থাকতে পারবো। তুমি যেন হালকা বাতাসের মতো সবকিছু সহজ করে দাও। তুমি একটু চিন্তা করো না, জীবনটা শুধু কাজের জন্য নয়, মাঝে মাঝে একটু মজা, একটু হাসি দরকার। তানিশা তামাশা করার জন্য বেশ খোলামেলা হয়ে উঠেছিল। আদিত্য তার এই বদলানো দৃষ্টিভঙ্গি দেখতে পাচ্ছিল। পরের দিন অফিসের নতুন প্রজেক্টের ব্যাপারে আলোচনা শুরু হয়েছিল। তানিশার মধ্যে এবার একটি নতুন উৎসাহ ছিল। কাজের প্রতি তার আবেগ ও আগ্রহ এক নতুন মাত্রা পেয়েছিল। আদিত্য তাকে পাশ থেকে সমর্থন দিচ্ছিল। তুমি জানো আমি সবসময় তোমার পাশে আছি। যদি কোথাও আটকে যাও, আমি আছি তোমার জন্য। ধন্যবাদ আদিত্য, আমার একটু সাহস লাগে মাঝে মাঝে, তুমি তা দিচ্ছ। আবার বলি, তুমি সব সময় এক ধরনের আশ্বাস দেওয়ার মতো। তবে তুমি যদি তোমার পুরনো আত্মবিশ্বাস ফিরে পাও, তাহলে আমি কেবল পাশের বন্ধু হতে পারি। তানিশার চোখে এক অনন্য সাহসের ঝিলিক দেখা দিল। অফিসের কাজে তানিশা ও আদিত্য একসাথে অনেক উন্নতি করছে। এই প্রজেক্টটা শেষ করতে হবে। যদি আমরা সফল না হই তাহলে পুরো দলের উপর প্রভাব পড়বে। আমি জানি না আদিত্য, আমাদের কতটা সময় রয়েছে। তুমি তো মাঝে মাঝে খুব চিন্তিত হয়ে যাও। চিন্তা কম, কাজ বেশি। আমি জানি তুমি পারবে, আমাদের পরিশ্রম ছাড়া কিছুই হয় না। তানিশা হাসলেন, তারপর আরও কিছুক্ষণ কাজের দিকে মনোযোগ দিলেন। আদিত্য জানত তানিশার মধ্যে শক্তি এবং ক্ষমতা রয়েছে। সে তাকে আরও অনেক সুযোগ দিয়ে প্রেরণা দিতে চেয়েছিল। তোমার যদি মনে হয় এই প্রজেক্টের জন্য একটু ব্রেক দরকার, তাহলে আমাকে বলো। মাঝে মাঝে একটু বিরতি নিলে ভালো হয়। হ্যাঁ, হয়তো একটু বিরতি দরকার, তবে কাজ তো আমার ধ্যানে আছে আদিত্য। একটু পরে অফিসের প্রধান মিস্টার রহমান তানিশাকে ডাকলেন। তিনি তাকে নতুন একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ের জন্য প্রস্তুতি নিতে বললেন। তানিশা, এই প্রজেক্টে খুব বড় বাজেট রয়েছে। যদি তোমরা সফল হতে পারো তাহলে অফিসের ভবিষ্যৎ বদলে যেতে পারে। আমি জানি স্যার, আমরা এই প্রজেক্ট সফল করার জন্য অনেক পরিশ্রম করেছি, আর আমি নিশ্চিত আমরা সফল হব। এ সময় আদিত্য তার পাশে এসে দাঁড়ায়। তুমি তো জানো তোমার পাশে দাঁড়িয়ে সব কিছু সহজ হয়ে যায়। এখন মিটিংটা সফল করলেই হবে। পরের দিন মিটিংয়ের দিন তানিশা ও আদিত্য মিটিংয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। অফিসের প্রধান কর্মকর্তা ও অন্যান্য সহকর্মীদের সাথে কঠিন আলোচনা শুরু হলো। মিটিংটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি অফিসের ভবিষ্যৎ নির্ধারণ করতে চলেছিল। এই মিটিংয়ের ফলাফল আমরা পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে। আমরা যদি সফল না হই তবে অনেক কিছু হারাবো, তবে আমি বিশ্বাস করি আমরা সঠিক পথে আছি। তুমি পারবে তানিশা। তুমি যদি তোমার বিশ্বাস ধরে রাখো
তাহলে কিছুই অসম্ভব নয়। মিটিংয়ের পর ফলাফল ইতিবাচক ছিল। তানিশা ও আদিত্য একসাথে প্রজেক্টের সফলতা নিয়ে আনন্দিত ছিল। তানিশার অদম্য ইচ্ছাশক্তি এবং আদিত্যর সহানুভূতি তাদেরকে জয়ী করে তুলেছিল। আদিত্য, এই জয় আমাদের। আমি বিশ্বাস করতাম না, কিন্তু তুমি আমার পাশে না থাকলে আমি এতটা এগিয়ে আসতে পারতাম না। এটা তো আমাদের দুজনেরই অর্জন। তুমি যদি ঠিক না থাকো তাহলে কিছুই হয় না। আমরা একে অপরের সাহায্যে এগিয়েছি। তানিশা ও আদিত্যের প্রেম। একদিন অফিসে কাজের ফাঁকে তানিশা কিছুটা অস্থির হয়ে উঠল। আদিত্য, যিনি তাকে প্রায় হাসানোর চেষ্টা করতেন, সেই মুহূর্তে আরও সিরিয়াস হয়ে গিয়ে তার পাশে এসে দাঁড়ায়। তুমি কি ঠিক আছো তানিশা? একটু চিন্তা ভাবনা করতে দেখছি। কিছু খারাপ হয়েছে? কিছু না আদিত্য, শুধু মনে হচ্ছে অনেক কিছু একসাথে সামলাতে হচ্ছে। কাজ, দায়িত্ব আর মাঝে মাঝে নিজেকে হারিয়ে ফেলি। তোমার মাথায় অনেক কিছুই চলছে, কিন্তু জানো, তুমি যদি একটু হালকা হয়ে এগিয়ে চলো তবে সব কিছু ঠিক হয়ে যাবে। আর আমি তো আছি তোমার পাশে। আমরা একসাথে সব কিছু পারবো। আমি জানি আদিত্য, তবে কখনো কখনো মনে হয় তুমি আমাকে খুব সহজে বুঝে ফেলো। তোমার মতো একজন কঠিন মানুষকে বুঝতে একটু সময় লাগতে পারে, কিন্তু আমি জানি তোমার মধ্যে অনেক কিছু আছে যা আমি মূল্য দিতে চাই। এরপর একদিন যখন অফিসের কাজে একটু কম ছিল, আদিত্য আর তানিশা একসাথে কাজের বাইরে সময় কাটানোর সুযোগ পেল। তারা অফিসের কাছের ক্যাফেতে গিয়ে কিছু সময় একে অপরকে জানার চেষ্টা করছিল। তানিশা, তুমি কি কখনো ভেবেছো তুমি যে কাজ এত পছন্দ করো তা কি তোমার জীবনের অন্য দিকগুলোকেও পূর্ণতা দেয়? কাজই তো আমার জীবনের বড় অংশ, কিন্তু কখনো কখনো মনে হয় একটু থামলে অন্য কিছু দেখলে ভালো হতো। কখনো যদি কিছু সময় নিজেকে দেবে তাহলে দেখতে পাবে জীবন অন্যভাবে। একদিন যখন অফিসের বাইরে একদম একান্ত সময়ে তারা একে অপরকে চোখে চোখ রাখে, তানিশা হঠাৎ অনুভব করলো যে তার হৃদয়ের অজানা কোনো জায়গা আদিত্যের জন্য তৈরি হয়েছে। আদিত্য, আমি জানি আমাদের সম্পর্ক খুব দ্রুত শুরু হয়নি, কিন্তু এখন বুঝতে পারছি তুমি আমার জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছো। তানিশা, আমি জানি না আমাদের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে আমি শুধু বলতে চাই তোমার পাশে থাকতে পেরে আমি অনেক খুশি। আমি জানি আদিত্য, তোমার সঙ্গ আমার জন্য সত্যি অনেক মূল্যবান। তানিশার প্রপোজাল। তানিশা এবং আদিত্য একসাথে অনেকটা পথ পাড়ি দিয়েছে, কিন্তু তাদের সম্পর্কের মধ্যে যে এক বিশেষ মুহূর্ত অপেক্ষা করছিল। একদিন অফিসের কাজের পরে তানিশা ও আদিত্য একসাথে ক্যাফেতে বসে গল্প করছিল। চারপাশে সবকিছু সিম্পল হলেও তানিশার মনে ছিল এক অদ্ভুত উত্তেজনা। আদিত্য, তুমি জানো আমাদের সম্পর্ক শুরু থেকেই কেমন ছিল, অনেক কনফিউজড, অনিশ্চিত, কিন্তু এখন আমি বুঝতে পারছি যে আমি তোমাকে অনেক বেশি গুরুত্ব দিতে শুরু করেছি। তুমি কি বলতে চাও তানিশা? তোমার কথায় তো অনেক কিছুই নতুন শুনছি। আমি বলতে চাচ্ছি যে সম্পর্কটা আমি প্রথমে শুধু অফিসের সহকর্মী হিসেবে দেখতাম, আজ তা অনেক বেশি বিশেষ হয়ে উঠেছে। আমি বুঝতে পারছি আমি তোমাকে ভালোবাসি। তুমি তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ আদিত্য, আমি জানি এটি অনেকটা হুট করে হয়ে গেছে, কিন্তু আমার অনুভূতিগুলো এখন আর চাপা রাখা সম্ভব নয়। আমি তোমাকে আমার জীবনের অংশ হিসেবে চাই। আদিত্য অলৌকিকভাবে একেবারে চুপ হয়ে গিয়ে তানিশার দিকে গভীরভাবে তাকায়। কিছু মুহূর্ত পর তার মুখে এক অজানা হাসি ফুটে ওঠে। তানিশা, তুমি জানো আমি কখনো ভাবিনি যে এমন একটা মুহূর্ত আসবে, কিন্তু তুমি যদি আমাকে এইভাবে ভালোবাসো। আদিত্য, তুমি কি আমার প্রস্তাব গ্রহণ করবে? তুমি যদি হ্যাঁ বলো তাহলে আমি বিশ্বাস করি আমরা একসাথে অনেক কিছু করতে পারবো। তানিশা, আমি তোমার সাথে সব কিছু করতে প্রস্তুত। তোমার প্রস্তাব গ্রহণ করে আমি তোমার পাশে থাকতে চাই। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। আদিত্য, তোমার সঙ্গে সব সময় কাজ করা, সব সময় কথা বলা খুব ভালো লাগে, কিন্তু কখনো কখনো মনে হয় যেন কিছু একটা ঘটছে যা আমি ঠিক বুঝতে পারছি না। আমি জানি তানিশা, আমরা একে অপরকে শুধু কাজের সঙ্গী হিসেবে দেখি না অ্যানিমোর, কিন্তু আমি ভয় পাচ্ছি যে আমরা যদি এই অনুভূতিগুলো ঠিকমতো না বুঝি তাহলে কিছু ভুল হতে পারে। তুমি বলছো ঠিক, তবে আমি জানি না আদিত্য, আমি জানি আমাদের সম্পর্ক খুব জটিল হয়ে যাচ্ছে, কিন্তু তোমার কাছে থাকতে আমার খুব ভালো লাগে। আমিও তানিশা, আমি জানি এটা খুব দ্রুত হয়ে যাচ্ছে, কিন্তু আমি তোমার মধ্যে এমন কিছু অনুভব করি যা অন্য কোনো মানুষের সাথে নেই। আমার কাছে তুমি শুধু একজন সহকর্মী নও, তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠেছো। আমিও জানি, তবে আমাদের সম্পর্কের এত গভীরতা থাকতে পারে আমি তো ভাবিনি কখনো। তবে এই ভালোবাসা সত্যিই অদ্ভুত।
একদিন তানিশার বাবা যখন মৃত্যুর সঙ্গে লড়াই করছিল, তানিশা কাঁদতে কাঁদতে তার পাশে বসেছিল। সেই মুহূর্তে আদিত্য তার কাছে এসে তাকে ধীরে ধীরে আঁকড়ে ধরল। আদিত্য, আমার কিছু করার শক্তি নেই, আমি কিছুই করতে পারছি না। বাবা, বাবা প্লিজ আমার কাছেই থাকো। তানিশা, আমি জানি তুমি খুব কষ্ট পাচ্ছ, কিন্তু তোমার বাবা জানে তুমি তার পাশে আছো, আর আমি এখানে আছি তোমার পাশে। তুমি একা না। তানিশার বাবা যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল, সে অনুভব করছিল এক ধরনের অদৃশ্য সম্পর্কের গাঢ়তা, যার মধ্যে কোনো শব্দের প্রয়োজন ছিল না। এই অমর ভালোবাসা যা তার মনকে শান্তি দেয়, সেটি ছিল আদিত্যর উপস্থিতি। একদিন তানিশার বাবা মারা গেলেন। তার চোখে শেষবারের মতো স্বস্তির চিহ্ন দেখা গেল। তানিশা তখন কাঁদতে কাঁদতে ধীরে ধীরে তার বাবার হাত ধরে বলল, বাবা, তুমি যেখানেই থাকো, জানো আমি তোমাকে খুব ভালোবাসি। এ সময় আদিত্য তানিশাকে শক্ত করে জড়িয়ে ধরেছিল, তাকে একা হতে দেয়নি। তানিশার বাবার মৃত্যু তার জন্য একেবারে ধাক্কা হয়ে এসেছিল। তাকে সামলানো খুবই কঠিন হয়ে পড়েছিল। এতদিন যে আদিত্য তার পাশে ছিল, এখন তার প্রয়োজন আরও বেশি। তানিশা, তুমি জানো আমি সবসময় তোমার পাশে আছি। আমি জানি তুমি এখন খুব কষ্ট পাচ্ছ, কিন্তু তুমি একা না। তুমি কি জানো আদিত্য, এখন আমি কিছুই অনুভব করতে পারছি না। সব কিছু এত কঠিন হয়ে গেছে, সব কিছু আমি হারিয়ে ফেলেছি। তানিশা, আমি জানি এটা খুবই কঠিন, কিন্তু তুমি আমাকে বিশ্বাস করো, তুমি একা নও। আমরা একসাথে এই সময়টা পার করব। তুমি ধীরে ধীরে সব কিছু ঠিক করতে পারবে, তোমার শক্তি আবার ফিরে পাবে। কিভাবে? আমি আর কিছুই বুঝতে পারছি না। আমি কিছুই ঠিকভাবে করতে পারছি না। সব কিছু ওলটপালট হয়ে যাচ্ছে। বাবা চলে গেছে, আমি একাই পড়ে আছি। তুমি আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও কিছুই আমার জন্য আর কাজ করছে না। তানিশা, তুমি শক্তিশালী। তুমি দেখাতে পারো যে তুমি ঠিক করতে পারো। এটা সময়ের কথা, কিছু সময় লাগবে। আমি তোমার পাশে আছি। তুমি যখন চাইবে আমি তোমার পাশে থাকবো। তুমি নিজের জন্য, বাবার জন্য এবং যারা তোমাকে ভালোবাসে তাদের জন্য সঠিক পথটা খুঁজে পাবে। তানিশার মনে অনেক দ্বিধা ছিল। আদিত্য তার জীবনের একজন গুরুত্বপূর্ণ মানুষ। তার সাহায্য, সমর্থন এবং ভালোবাসা ছাড়া সে তার জীবন চালাতে পারবে না। অবশেষে তানিশা রাজি হয়ে যায়। আদিত্য, আমি জানি তুমি আমার জন্য সঠিক, আর আমি জানি আমার জীবনে তোমার জায়গা আছে। আমি তোমার প্রস্তাব মেনে নিলাম। আমরা একে অপরকে সারা জীবন ভালোবাসবো। তানিশা, তুমি আমাকে সত্যি পৃথিবী দিয়েছো। আমি প্রতিজ্ঞা করছি তোমাকে আমি কোনো দিন কষ্ট দেব না। তাদের বিয়ের পরিকল্পনা শুরু হলো। অফিসের কাজের মাঝেই নতুন প্রজেক্টের চাপ, সেগুলো তাতে বাধা হয়ে দাঁড়াচ্ছিল না। তারা একে অপরের জন্য সময় বের করে সম্পর্কের নতুন দিকগুলো জানার সুযোগ পেয়েছিল। বিয়ের দিন আদিত্য এবং তানিশার জন্য এক অবিশ্বাস্য দিন ছিল। তাদের জীবন বদলে যেতে চলেছিল এবং সেই দিনের প্রস্তুতি বেশ জমজমাট ছিল। প্রতিটি চরিত্রই তাদের জীবনের এই বিশেষ দিনকে উদযাপন করতে প্রস্তুত ছিল, যার মধ্যে ছিল আদিত্যের বন্ধু, তানিশার বন্ধু এবং অফিসের সহকর্মীরা। আদিত্যের বন্ধু রনি ছিল আদিত্যের খুব ভালো বন্ধু। সে সবসময় আদিত্যের পাশে থাকতো এবং তার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর সাক্ষী ছিল। আজও সে সেই ভূমিকা পালন করতে প্রস্তুত ছিল। আদিত্যর মনের কিছু চিন্তা দূর করতে রনি তার পাশে দাঁড়ালো। বাহ, আজকে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। তানিশাকে তুমি পেলে, এখন তোমার জীবনের কোনো কিছুই কম নেই। বিয়ের পর অবশ্যই নতুন এক দুনিয়া তোমার জন্য অপেক্ষা করছে। তুমি ঠিক বলেছো রনি। তানিশা আমার জীবনে আসার পর থেকে সবকিছু বদলে গেছে। আজকের দিনটার জন্য আমি অনেক দিন অপেক্ষা করেছি। তানিশার বন্ধু নীলা তানিশার খুব ভালো বন্ধু ছিল এবং সে সবসময় তানিশার পাশে দাঁড়িয়েছিল। তার বিশ্বাস ছিল তানিশা যে কোনো সিদ্ধান্ত নিলে সেটা সঠিক হবে। সে জানতো তানিশার জীবনে আদিত্য খুবই গুরুত্বপূর্ণ এবং তাদের সম্পর্কের অগ্রগতি তাকে খুশি করেছিল। তুমি জানো তানিশা, তোমার জন্য আমি সব সময় পাশে আছি। আজকের দিনটি তোমার জীবনে সেরা দিন। আদিত্য তোমাকে অনেক ভালোবাসে এবং তুমি জানো আমি তোমাদের জন্য সব সময় শুভকামনা করি। নীলা, তোমার পাশে থাকলে আমি সবসময় শক্তি পাই। আজকের দিনটি কিভাবে ভুলে যাব? আমি আদিত্যকে সারা জীবনের জন্য চাই। রাজীব একজন অফিস সহকর্মী যিনি খুবই পরিশ্রমী এবং কিছুটা সিরিয়াস। তবে সে যখন দেখেছিল আদিত্য এবং তানিশার মধ্যে সম্পর্ক গাঢ় হচ্ছে, তখন সে তাদের দুজনের সমর্থন জানিয়েছিল। আজ রাজীব সাধ্যমতো তাদের পাশে ছিল এবং সে তাদের জীবনের এই বিশেষ মুহূর্তের অংশ হতে পেরে খুশি ছিল। আদিত্য, তানিশা, আজ তোমাদের জীবনে নতুন অধ্যায় শুরু হয়েছে। আমি জানি তোমরা একে অপরের জন্য সঠিক। তোমাদের সম্পর্ক ভালোভাবে গড়ে উঠবে এবং আমি তোমাদের পাশে আছি।
বিয়ের মুহূর্ত। আদিত্য ও তানিশা একে অপরের কাছে দাঁড়িয়েছিল। তাদের চারপাশে ছিল বন্ধুরা, আত্মীয়রা এবং অফিসের সহকর্মী। আজকের দিনটি সত্যিই আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন। আমি জানি তুমি আমাকে সব সময় সমর্থন দিবে। তুমি যে আমার জীবনের অঙ্গ সেটা আমি খুব ভালোভাবে জানি। আমাদের এই সম্পর্ক শুধু ভালোবাসার নয়, বিশ্বাসেরও। আমি সবসময় তোমার পাশে থাকবো তানিশা। এখন বিয়ের প্রতিজ্ঞার সময় ছিল। পাত্রপাত্রীর জন্য বিশেষভাবে প্রস্তুত হওয়া মুহূর্তটি এলো যখন তাদেরকে একে অপরকে জীবনের সঙ্গী হিসেবে গ্রহণ করতে বলা হয়েছিল। তানিশা, তুমি কি আদিত্যকে নিজের জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করেছো? তাকে ভালোবাসবে, যত্ন নেবে এবং এই জীবনের সব পরিস্থিতিতে তার পাশে থাকবে? হ্যাঁ, আমি আদিত্যকে গ্রহণ করি, তাকে ভালোবাসি এবং তার সাথে আমার জীবন কাটানোর প্রতিজ্ঞা করি। এখন আদিত্যকে প্রশ্ন করা হলো, আদিত্য, তুমি কি তানিশাকে নিজের জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করেছো? তাকে ভালোবাসবে, যত্ন নেবে এবং সব পরিস্থিতিতে তার পাশে থাকবে? হ্যাঁ, আমি তানিশাকে গ্রহণ করি। আমি তাকে ভালোবাসি এবং প্রতিজ্ঞা করি আমি সবসময় তার পাশে থাকবো, তার সঙ্গে এই জীবন কাটাবো। তাহলে আপনাদের দুজনের সম্পর্ককে আমি বৈধ বলে ঘোষণা করছি। তাদের বিয়ে সম্পূর্ণ হলো এবং তাদের জীবনের বিশেষ রাত আসলো। নতুন জীবনের এই প্রথম রাতটি যেন তাদের জন্য এক স্বপ্নের মতো ছিল। রাতের নীরবতা, একে অপরের শ্বাস প্রশ্বাস আর হৃদয়ের স্পন্দন তাদের মাঝে এক অদ্ভুত সুরে বাজছিল। তারা জানতো তাদের সম্পর্ক শুধু শারীরিক মিলনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এটি এক গভীর বন্ধন হয়ে উঠবে যা একে অপরকে আরও ভালোভাবে জানার এবং অনুভব করার সুযোগ দেবে। আমরা আজকে একে অপরকে এক নতুনভাবে আবিষ্কার করেছি আদিত্য। তবে আমি জানি আমাদের সম্পর্ক এখানেই শেষ হবে না। আমাদের আরো অনেক কিছু শিখতে হবে একে অপর থেকে। ঠিক বলেছ তানিশা, আমি জানি আমাদের একসাথে চলার অনেক পথ বাকি, আর আমরা একে অপরকে বুঝতে বুঝতে আমাদের সম্পর্ককে আরো শক্তিশালী করতে পারবো। তোমার সঙ্গে থাকতে পারা আমার জন্য অনেক বড় আশীর্বাদ। আমি জানি আমরা একসাথে অনেক কিছু অর্জন করতে পারবো। আরো বড় কিছু অর্জন করার জন্য আমাদের একে অপরের পাশে থাকতে হবে তানিশা। তোমার প্রতি আমার ভালোবাসা কখনোই কমবে না। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আসবে, তবে আমি বিশ্বাস করি আমরা একসাথে সব কিছু মোকাবেলা করতে পারবো। হ্যাঁ তানিশা, আমি তোমার পাশে আছি সব সময়। আমাদের জীবনের এই নতুন অধ্যায় শুরু হয়ে গেছে, আর এই যাত্রায় আমরা একে অপরের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠব। তানিশা, আজ তোমায় সত্যি অনেক অসম্ভব সুন্দর লাগছে। আমি তোমার উপর থেকে চোখ ফেরাতে পারছি না। ফ্ল্যাশব্যাক শেষ। তানিশা লজ্জায় লাল হয়ে গেল। তারা একে অপরকে আরও কাছে টানে এবং কিস করতে শুরু করে। তারপর তারা জীবনের বিশেষ রাতটি উদযাপন করে। তাদের মধ্যে এক গভীর এবং চিরস্থায়ী ভালোবাসার অঙ্গীকার তৈরি হয়। তারপরে দুজন দুজনের মতো আপন খেলায় মগ্ন হয়ে যায়। এই খেলা দেখে খেলা না, এই খেলা খেলতে দম লাগে। আপনার যদি দম থাকে একটা বিয়ে করে দেখেন না, দেখা যাবে কত ধানি কতজন। আর আপনি যদি বিবাহিত হয়, সাহস থাকলে আজকে রাত্রে আপনার স্ত্রীকে, যাই হোক মজা করছিলাম। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালোবাসবেন। আর গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী গল্পের জন্য কমেন্ট করে জানাবেন কীরকম গল্প আপনারা চান। আল্লাহ হাফেজ।